আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিক রহমান মির্জা। আর আজকে আমরা চলে আসলাম সফটওয়্যার নিয়ে কথা বলতে। আমরা এই ভিডিওতে ট্রাই করব সফটওয়্যার মিলে সম্পূর্ণ সিলেবাসটুকু কমপ্লিট করতে। সফটওয়্যার নিয়ে কিন্তু আমাদের মাঝে অনেক মিথ বা অনেক কথাই কাজ করে। যে সফটওয়্যার ভাইয়া অনেক কঠিন, থিওরিটিক্যাল কোর্স, কোনো অ্যান্সার করা যায় না। এ প্লাস তো দূরের কথা, পাস মার্কই ওঠে না। একটা কথা আছে না, চিলে কান নিয়ে যায়। পরে আমরা কান না দেখে চিলে পিছে ছুটি। এটা ঠিক সেই টাইপের একটা মিথ। হ্যাঁ, আমি মানছি সফটওয়্যার একটি থিওরিটিক্যাল কোর্স। আমাদের থিওরি লিখতে হয়। তবে এটা মানে এই নয় যে আমাদের কোর্সটা খুব কঠিন। আমরা ব্যাপারগুলো এই সম্পূর্ণ থিওরি গুলো এমন ভাবে পড়বো যে বি লাইক আমরা একটা সফটওয়্যার ডেভেলপার কোম্পানিতে জব করছি। আর যখন আমরা একটা কোম্পানিতে জব করবো আমরা তো এটা বলবো না, ধরো তোমাকে একটা অফার করলাম, এই যে মিস্টার এক্স, আপনাকে আমি দিলাম 50,000 টাকা বেতন, কালকে থেকে জব। আমরা তো কি বলবো না থিওরি জানি না, পড়বো না, জব করবো না? না, কিন্তু আমরা ডেইলি বেসিসে কিন্তু এই সকল কাজ করে থাকি। দেখো, তোমরা অবভিয়াসলি হিসাব করছো বা তোমরা জাভা করছো, এখানে প্রজেক্ট বিল করছো না? তোমরা একটা কথা কি জানো যে সফটওয়্যার যে প্রজেক্ট বিল করছো না, তোমরা এই প্রত্যেকটা সফটওয়্যারের ফেস নিয়ম কানুন মেনেই একটা সফটওয়্যার তৈরি করছো। কিন্তু তখন আমরা জানতাম না। আর এখন এটা জেনে কাজ করব। জাস্ট এইটুকুই পার্থক্য, আর কিছু নয়। আচ্ছা, তাহলে এখন ব্যাপারগুলো কি? সফটওয়্যারে যদি আমরা মিড টার্ম সম্বন্ধে জানতে চাই, মিড টার্মে আমাদের মোট ধরো টপিক আছে 4 ধরনের। কি কি ধরনের? ফার্স্ট অফ অল, আমাদের তোমার টপিক আছে এসডিএলসি 7টা ফেস। এসডিএলসি কি? এটা সফটওয়্যার লাইফ সার্কেল। কি হয় আমরা টপিকের সময় জানবো। এরপর কিছু নর্মাল মডেল সম্বন্ধে জানবো, 5 টাইপস অফ নর্মাল মডেলস, জাস্ট ফর এমসিকিউ থিং বা দুই একটা কোশ্চেন, জাস্ট ফর ফাইভ, বাট ইটস ইজি। আমাদের প্রথম কুইজে এই দুইটা টপিক রাখা হয়। এবার আসবো 3 নাম্বার, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং ফেস। এরও 7টা ফেস আছে। কি হয় আমরা টপিকের সময় জানবো। অ্যান্ড ইন্ড অ্যাজাইল মডেল, এক্সপি, স্ক্রাম, বিএসডিএম, এগুলো হলো 3 ধরনের মডেল। মোট আমরা মডেল পড়বো 3, 2, 5, 8। এই 5 ধরনের মডেল এক ধরনের, এই 3 ধরনের মডেল আরেক ধরনের, আমরা এগুলো পড়বো। সাধারণত যদি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আমি কথা বলতে চাই, আমাদের এক্সামে 60 মার্কের এক্সাম হয়, আমি লাস্ট সেমিস্টারে করেছি। সো 60 মার্কের এক্সাম হয়। আর সেখানে 20টা এমসিকিউ থাকে 1.5 মার্ক করে। আমরা ছেলে পেলে এই এমসিকিউতে ম্যাথ মানে আমরা মার্ক গুলো হারাই। কেন হারাই জানো? আমরা না মুখস্থতে চলে যাই ভাই। তুমি কোনো কোর্সের 100% থিওরি মুখস্থ করতে পারবে না, কিন্তু 100% থিওরি জানতে পারবা। জানা মুখস্থের মধ্যে অনেক পার্থক্য। আর জানা থাকলেই আমি তোমাদের বলবো তোমরা এখানে 20টার মধ্যে ইজিলি ইজিলি 16 আপ এমসিকিউ কালেক্ট করতে পারবা ইজিলি। আর বাদ রইলো ওবিইতে আসে 50 মার্ক, আর কোশ্চেনে আসে 15 মার্ক। কোশ্চেন থাকে দুইটা, যে কোনো একটা অ্যান্সার করতে হয়। এ সেটে যদি বি সেটে যাও, কোশ্চেন একটাই থাকবে, একটাই দিতে হবে। সো অবশ্যই এ সেটে যাবা, কখনো বি সেটে সফটওয়্যারে যাবা না। আচ্ছা, এখন ওবি আর কোশ্চেন কোথা থেকে আসে ভাইয়া? ওবি সাধারণত তোমার এই রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং থেকে আসে একটা। আচ্ছা, আমাদের কিন্তু কোশ্চেন আর সিনারিও টাইপের। এখন ধরো আমরা একটা গল্প জানবো, সিনারিও বলা থাকবে, সেই গল্পের মধ্যে কোথাও না কোথাও পয়েন্ট থাকবে। আমরা ছোটবেলায় বিক্রম বেতাল বা স্কুবিডু গিরু দেখেছি না? ওখানে কি থাকতো যে চোরের কিছু ধরনের 3, 4, 5টা হিন দিয়ে থাকতো। সেই হিন থেকে আমরা চোর নির্বাচন করতাম। ঠিক একই ভাবে আমরা কোশ্চেন পড়বো, হিন দেখবো, আর একদম চুটকি মেরে আমরা অ্যান্সার বের করে নিয়ে আসবো। সো অনেক বয়ান হলো, চলো মাঠে নামা যাক। আমাদের আজকের পড়াশোনা সেটা হলো সফটওয়্যার। ওকে, সফটওয়্যারের জন্য আচ্ছা, আচ্ছা, আগে আমি তোমাদের একটু স্লাইডের সাথে পরিচিত করাই। আচ্ছা, আমরা আসলে কিভাবে পড়তে যাচ্ছি। আমি মূলত যখন কোনো থিওরিটিক্যাল কোর্স করে থাকি, তখন আমি কিছুটা বুঝে শুনে পড়া ট্রাই করি। যেমন আমার এইটা যে নোট স্টাইলটা কেমন, যে তোমার পার্ট স্লাইড থাকবে এবং এই স্লাইডটা কি বলেছে তার পরবর্তী পেজে আমি তোমাদের এক্সপ্লেন করবো। এন্ড এভাবে প্রত্যেকটা স্লাইডের মানে তোমরা বুঝতে পারবা, কজ আমাদের এমসিকিউ কিন্তু দিন শেষে এদের মধ্যেই থাকে। আমরা জাস্ট মিনিংটুকু বুঝি না, আর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট হাইলাইট করতে পারি না যে কোনগুলো এমসিকিউ জন্য আসবে।
সো আমি ট্রাই করবো তোমাদের সেই এমসিকিউ গুলো দেখা দেওয়ার, এবং কোশ্চেন তো আছে। সো আশা করি আমরা এখন শুরু করতে পারি। সো আমরা একদম ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করব, ঠিক আছে? এখন ধরো প্রত্যেকটা স্লাইডের কিছু ইম্পর্টেন্ট আছে। যেমন এই যে আমাদের প্রথম যে স্লাইডটা, সেটা হলো সফটওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এই স্লাইডটাতে ইম্পর্টেন্ট টপিকটা কি আমি তোমাকে সেটা হাইলাইট করে দেখাই আমি। এটা আমাদের কোশ্চেনের জন্য আসে, তাহলে আমরা কোশ্চেন বেসিস করতে পারবো। সেটা হলো কোথায় কোথায় কোথায়, সফটওয়্যার তো শেষই করে ফেললাম। এই এসডিএলসি 7টা ফেজ। এই 7টা ফেজের নাম আমাদের মাথায় রাখতে হবে। প্ল্যানিং, রিকোয়ারমেন্ট, এগুলো কিভাবে কি হয় মুখস্থ করা লাগবে না, আমরা গল্প সাজায় পড়বো। তো জানতে পারলাম কি স্লাইড 1 থেকে আমাদের এসডিএলসি 7টা ফেজ নিয়ে পড়তে হবে, যেটা ছিল আমার তোমাদের পড়ানো প্রথম টপিক। এছাড়াও তার অনেক হিজিবিজি কথা আছে না, এই সকল কথা আমাদের এমসিকিউ সাপোর্ট করবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা আগে মেন ব্যাপারটা শিখবো, পরে সেই স্লাইডের এমসিকিউ শেখা ট্রাই করব। তো এখন আমাদের যে মেন টপিক সেটা হলো এসডিএলসি 7টা ফেজ। এসডিএলসি বা কি? তো যে টপিকটা পড়ছি সেটা হলো এস এস ডি এল সি। ওকে, এসডিএলসি 7টা ফেজ, এটা আসলে কি? এইটা হলো সফটওয়্যারের জীবন চক্র, সফটওয়্যারের লাইফ সাইকেল, লাইফ সাইকেল। লাইফ সাইকেল কি বোঝায়? আচ্ছা, এখন ধরো আমি হলাম কাস্টমার, ঠিক আছে? কাস্টমার না, যে আমার জীবনমুখী উদাহরণ শিখি। আমি হলাম তোমার ধরো সফটওয়্যারে বাদ যাও, ছোটখালে কথা বলি। ধরো আমি হলাম তোমার জাভার, আচ্ছা, তোমার জাভা ফ্যাকাল্টি তোমাকে একটা প্রজেক্ট বানাতে বলছে। বলছে এই যে যান স্যার একটা প্রজেক্ট বানিয়ে নিয়ে আসেন। আচ্ছা, প্রজেক্ট দিয়েছে। এখন এই প্রজেক্ট নিয়ে আমরা কি করি সে গল্পটা শুনি। প্রথমে কি করি? ডিরেক্ট কোডিং করা শুরু করি, যে ঠুস ঠুস কোডিং শুরু না। আমরা কিন্তু ডিরেক্ট কোডিং করি না। আমরা প্রথমে ভাবি, এই যে ধরো কি বানাবো কি বানাবো কি বানাবো, ধরো তোমার স্যার বলেই দিল যে যান স্যার একটা ফুড ম্যানেজমেন্ট সিস্টেম বানান। ফুড ম্যানেজমেন্ট সিস্টেম বানান, আমরা তো এই ম্যানেজমেন্ট সিস্টেম বেশি বানিয়ে থাকি। যে ভালো কথা, বানান। এখন তো তোমাকে বলছে তুমি তখন এটা নিয়ে ভাববা যেটা কি করা যায়, কিভাবে কি করা যায়। এক্সামের 3 দিন আগে কাজ শুরু করব, 3 দিনের মধ্যে কাজ ডান করে ফেলবো, এমনই তো প্ল্যান থাকে, তাই না? আবার এখান থেকে এই কোড দেখবো, ওটা থেকে ওটা দেখবো, লগ ইন ফেজ বানাবো, এইসব বানাবো সেসব বানাবো, অনেক কিছু ভাবনা চিন্তা শুরু করি না। সো একদম প্রথম ফেজটা তাহলে কি দাঁড়ায়? কোনো কিছু নিয়ে প্ল্যানিং করা। দেখো, প্রথম ফেজ আমরা জেনে গেলাম। তাহলে সফটওয়্যার এসডিএলসি সাইকেলের প্রথম ফেজ হলো প্ল্যানিং। আমরা তো তাই বুঝলাম, তাই না? এখন ধরো প্ল্যানিং হইলো। এখন প্ল্যানিং করার পর আমরা কি করি? ধরো এখন আমরা কাজ শুরু করি যে এই আচ্ছা এটাতে কি কি বানাবো। তোমার এক বন্ধু বললো এটা শুন, লগ ইন থাকবে, লগ আউট থাকবে, খুব বড় একটা কথা বলছে কিন্তু। এখন আরেক ফ্রেন্ড বললো আচ্ছা মামা আমরা একটা কাজ করব, আমরা এরকম একটা পেজ বানাবো, যে পেজে খাবার শো করবে, এখানে ফুড অর্ডার নিতে পারবে, এখানে তোর বিকাশ টিকাশ এরকম জিনিসপাতি থাকবে, তারপরে একদম সবকিছু অর্ডার করতে পারবো, এই ওয়েবসাইট থেকে এগুলা শো করবে, সার্চিং দেখাতে পারবো, ফুড সার্চ করলে ফুড সামনে চলে আসবে। মানে ছোটখাটো ফুড পান্ডা রেপ্লিকা কথা সে বলে ফেললো। তাহলে এই যে সে অনেক প্ল্যানিং বললো না, অনেক রিকোয়ারমেন্ট বললো না, যে আমার রিকোয়ারমেন্ট, আচ্ছা রিকোয়ারমেন্ট জিনিসটা কি, যেটা আমার প্রয়োজন, যেটা আমার নিডস। তাহলে এই সফটওয়্যার সে নিডের কথা বললো না, লগ আউট লাগবে, লগ ইন লাগবে, সার্চিং সিস্টেম লাগবে, বিকাশ লাগবে, ট্রানজেকশন সিস্টেম লাগবে, ফুড ডেলিভারি সিস্টেম লাগবে, ফুড শোয়িং সিস্টেম লাগবে, অনেক কথা বলে ফেললো। তাহলে এই যে কথাগুলা এক একটা রিকোয়ারমেন্ট না এই সফটওয়্যার বিল্ড করার জন্য। সো আমরা চলে গেলাম আমাদের সেকেন্ড ফেজ, যার নাম হলো রিকোয়ারমেন্ট। দেখছো, মুখস্থ কোনো বালাই নেই, আমরা যা পড়েছি তাই শিখবো। তো প্রথমে কি করলাম? প্ল্যানিং। সেকেন্ড ফেজে কি করলাম? রিকোয়ারমেন্ট। আচ্ছা, বললাম সেক আমি একটু, ওকে, সরি ফর দি ব্রেক গাইস। আমরা আবার ব্যাক করলাম আমাদের পড়াশোনাতে। সো আমাদের এখানে কি হচ্ছে? আচ্ছা, তো আমরা যে কাজে ছিলাম, যে আমাদের স্যার বলেছে আমাদের একটা প্রজেক্ট বানাতে। ভালো কথা,
সো প্রজেক্ট নিয়ে আমরা প্রথমে প্ল্যানিং করলাম, পরে যে প্রজেক্ট কবে বানাবো, কোন সিস্টেম বানাবো, সেটা প্ল্যানিং করার পরে আমরা গেলাম যে আচ্ছা আমার প্রজেক্টে কি কি থাকবে। আমার লগ ইন থাকবে, লগ আউট থাকবে, আমার এভাবে সার্চিং অপশন থাকবে, ফুড আসবে, এই যাবে সেই যাবে, অনেক 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 তোমার বন্ধুরা একে অপরের বক্তব্য দিল। এই যে কথাবার্তা, এই যে সফটওয়্যারের যে এক একটা নিডস, এগুলাকে বলা হয় রিকোয়ারমেন্টস। সো আমরা 2টা ফেজ কমপ্লিট করলাম। এখন গল্প গুজব করার পরে তোমরা কোনো কাজ টাজ করলো না, তা ডিরেক্ট কি তোমরা কোডিংয়ে বসবা যে ডিরেক্ট কোডিং শুরু করবো না? কিন্তু আমরা কি করব, বলবো এই যে প্রথম যে পেজটা থাকবে, এই পেজে এইখানে থাকবে লগ ইন বাটন, এইখানে থাকবে কাস্টমার লগ ইন অপশন, অ্যাডমিন লগ ইন অপশন, তারপর ধরো আমার তো ফুড ডেলিভারি অর্ডার কেউ নিবে, রাইডার অপশন, তারপর ধরো আমার এখানে থাকবে কি একটা ফুটার দিব সৌন্দর্যের জন্য, একটা সরি একটা হেডার দিব, ফুটার দিব, অনেক কিছু দিব, ডিজাইন করব। এই যে তোমরা কোডিং এর আগে কি করো, ডিজাইনিং করো না? সো এইটাই হলো আমাদের থার্ড পেজ ডিজাইন। দেখছো, মুখস্থ করার কোনো দরকারই নেই, ডিজাইনিং ফেজ। ভালো কথা, ডিজাইনিং করে বসে থাকলে হবে? আমাদের তো ডেডলাইন পার হয়ে যাবে। সো আমাদের করতে হবে কোডিং। সো 4 নাম্বার ফেজে আসে তোমার হলো ডেভেলপমেন্ট। ভালো কথা, ডেভেলপমেন্ট হলো। এখন দেখো, তোমরা মনে করে দেখো, যখন তোমরা এই পেজটা বানায় ফেললা, তোমরা কি বিদ্যাসাগরের মতো এক পেজ পড়ার পর দেখোই না? না, কিন্তু আমরা করি কি, একটা করে কাজ করি, পরে ওইটা চালায় দেখি কোনো ভুলভ্রান্তি আছে কিনা। কি করি, কি দেখি ভুলভ্রান্তি আছে কিনা, কিভাবে দেখি, টেস্ট করে দেখি, টেস্টিং। সো আমাদের 5 নাম্বার ফেজ তাহলে কি চলে আসলো, 5 নাম্বার ফেজ চলে আসলো টেস্টিং। টেস্টিং টেস্টিং আচ্ছা, প্ল্যানিং, রিকোয়ারমেন্ট, ডিজাইনিং, ডেভেলপমেন্ট, টেস্টিং। সো 5টা ফেজ গেল। তুমি প্রজেক্ট হাতে পাইছো, রিকোয়ারমেন্ট গেদার করছো, ডিজাইন করছো, ধুমায় কোড করছো, টেস্টিং করছো। এখন কি করতে হবে, এখন তো স্যারকে প্রজেক্টটা দেখাইতে হবে। সো এই যে স্যারকে আমরা প্রজেক্টটা দেখায় দিব, যার নাম হলো ডিপ্লয়মেন্ট। দেখছো, তোমাদের জন্য একজন কুইজে আসে, লিখতে পারবে না 6টা ফেজ? লাস্ট ফেস্ট। এখন চলে আসো একদম সফটওয়্যার দুনিয়া। যখন যেমন দেখো যে আমাদের ইওবিট যে সফটওয়্যারটা আছে না, এখন এই যে কয়দিন পর পর দেখো যে আপডেট আসে, এটা ফিক্স হয়, বাগ ফিক্স হয়, কালকে যদি হঠাৎ করে ড্যামেজ করে সেগুলো ফিক্স হয়, এগুলো কারা করে? এগুলো মেইনটেন্স করি না? এই যে, তাহলে কি একটা সফটওয়্যারে যেমন প্ল্যানিং থেকে শুরু এবং তার শেষ তা হয় মেইনটেনেন্স। মেইনটেনেন্স সফটওয়্যার কিন্তু একবার যে একটা বিল্ডিং ধরো, একটা বিল্ডিংই ধরো, তুমি একটা বাড়ি বানাইছো, বাড়ির কয়েকদিন পর পানির সমস্যা, গ্যাসের সমস্যা, লাইনের সমস্যা, এগুলো আবার ঠিক করো না, তাহলে মেইনটেনেন্স প্রয়োজন না? সো একদম বিল্ডিং থেকে মেইনটেনেন্স হলো সবকিছুর একটা রাইট ফেস বা ইন্ডিং ফেস আর স্টার্টিং ফেস। ঠিক সেভাবেই আমাদের সফটওয়্যারও এভাবে 7টা ফেস আছে। স্যার তোমাকে দিছে, তোমাকে বলছে যে প্রজেক্ট বানাও, প্ল্যানিং করছো, পরে রিকোয়ারমেন্ট করছো কোন কোন ফিচার থাকবে, পরে তুমি সে ডিজাইন করছো, যে পেজটা ডিজাইন করে দেখালাম, পেজ ডিজাইন করছো, পরে ধুমায় কোড করে ডিপ্লয়মেন্ট করছো, ডেভেলপমেন্ট করছো, পরে সেই কোডগুলো টেস্টিং করছো, টেস্টিং করার পর ডিপ্লয়মেন্ট, মানে তুমি স্যারের কাছে জমা দিছো, তারপর সেটা আবার তুমি চিন্তা করো যে কয়দিন পর পর তুমি এই বাগ ঠিক করো, ওই বাগ ঠিক করো, এটাকে বলা হয় মেইনটেনেন্স। এই ছিল আমাদের সফটওয়্যারের এসডিএলসি 7টা ফেজ। তো আশা করি আমরা 7টা ফেজ আর কখনো ভুলবো না। এই তো প্রথম স্লাইডের থিওরি পার্ট, খুব কিন্তু কঠিন না, জাস্ট আমাদের মনে রাখতে হবে। সো মুখস্থের কোনো কথাই নেই, আমরা জাস্ট পড়বো, দেখবো আর মনে রাখবো। ওকে, চলে যাই আমাদের এখন স্লাইড পার্টে। ওকে, এইবার তো স্লাইড পার্ট নেই, সরি, ডিভাইসটাকে আপলোড করা হয়েছে তাই এর পাতে যাওয়া হলো। আচ্ছা, তো চলো আমরা এখন আমাদের লেকচার 1-এর এমসিকিউ পার্ট বা থিওরি পার্ট, অনেক কথাবার্তা আছে, আমরা একটু সেগুলা পড়া শুরু করি। তার আগে আমাকে কিছু টুলস বের করতে হবে, ওটা সেক। ওকে, চলে আসলাম আমাদের জিমিনি সাইড থেকে সলিউশন নেই যে কিভাবে মাউস পয়েন্টার আনতে হয়। আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। আমাদের থিওরি পার্টটা কিন্তু আমি বলে দিলাম যে এসডিএলসি ফেসটা আসে। তো এখন থেকে একদম ডিটেলসে জানতে জানতে যাবো, যেন আমরা এমসিকিউর জন্য ফুল প্রস্তুত হই। সো স্টার্ট। যেমন এই যে প্রথম স্লাইডে কি বলা আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমে বলতো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি, সেটা হলো সফটওয়্যার বানানোর প্রসেস। আমি একটু আগে বললাম
মেইন আইডিয়া আমাদের কি, ফাস্ট বানাতে হয়, লো কস্ট রাখতে হয়, হাই কোয়ালিটি রাখতে হয়। আচ্ছা, আবার একটা কথা আছে, আচ্ছা সফটওয়্যার কিভাবে কি, সফটওয়্যার বানানো কি হলো বাড়ি বানানোর মতো। প্ল্যান ছাড়া কি বাড়ি বানাতে পারি? সেই যে প্ল্যানিংটাই সেটি আমরা পড়ে আসলাম আমাদের এসডিএলসি 7টা ফেজ, যেটা আমরা পড়ে আসলাম। আমরা কি পড়ে আসলাম? এসডিএলসি 7টা ফেজ। সেই পার্টটা কাকে মিন করে? আমাদের পয়েন্টারকে মিন করে। ওকে, আচ্ছা এখানে আরো কথা, সফটওয়্যার ইজ আ ডিসিপ্লিন, এই এমসিকিউ জন্য তোমরা হালকা পাতলা পড়বা। আচ্ছা, তারপরে এইটা একটা গ্রেট এমসিকিউ যেটা আমাদের এক্সামে আসে, নর্মাল টাইমে আসে, যে সফটওয়্যার ক্রাইসিস। এটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসতেছে। যে 1900 সালেও যেমন একটা সফটওয়্যার 3টা ক্রাইসিস ছিল। একটা হলো লেট। লেট মানে কি, তোমাকে বলছে স্যার 20 তারিখে তোমাকে প্রজেক্ট জমা দিতে হবে, তুমি কোড করতে করতে পরের মাসের 20 তারিখে হলেও তুমি পারলা না। জুন মাসে দেওয়ার কথা ছিল, জুলাই চলে আসে, তাও পারতেছে না। এটা একটা সমস্যা যেটা সবাই ফেস করে থাকে। একটা হলো ওভার বাজেট। ধরো তোমাকে আমি একটা সফটওয়্যার বানাতে বলছি, তোমাকে টাকা দিছে 1 লাখ, ঠিক আছে, তোমাকে টাকা দিলাম আমি 1 লাখ। এখন তুমি সফটওয়্যার বানাইতে বানাইতে এত পোলাপান লোক টোক খাটাইছো, এখন দেখো তোমার বাজেট ওভার বাজেট হয়ে যাচ্ছে, এটাও তো একটা সমস্যা। আর এটা লো কোয়ালিটি লট অফ ফলস। সেটা মানে কি, আমরা তো যে কোনো সফটওয়্যার করি সেটা কিন্তু 100% বাগ ফ্রি রাখা সম্ভব না, বাগ থাকবে, কিন্তু যতটা কম রাখা যায় ততটাই আমাদের কি ইচ্ছা থাকে। তো এই হলো আমাদের 3টা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্রাইসিস যা যুগ যুগ ধরে চলে আসতেছে। লেট, ওভার বাজেট, লো কোয়ালিটি। ট্রাই টু রিমেম্বার দিস পয়েন্ট। এই তোমার এখানে এক্সপ্লেন করা আছে, এই যে এখানেও এক্সপ্লেন করা আছে, সুন্দর করে পড়ে নিবা। আচ্ছা, এবার এইখান থেকে সফটওয়্যার ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা কিছু জিনিস জানবো যা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। যেটা সফটওয়্যার ক্যারেক্টারিস্টিক্স, সফটওয়্যার কিছু ক্যারেক্টারিস্টিক আছে, কি কি বলা আছে? আর লজিক্যাল, ইন্টেনজিবল, এই কথাটা মানে কি বোঝাচ্ছে? একটা জিনিস বুঝো, তোমার ধরো এটা হলো আমাদের মনিটর, ঠিক আছে, আমরা এটাকে ধরতে পারতেছি, তাই না? এইটা হলো আমাদের পাশে সুন্দর একটা পিসি, আমরা ওকেও ধরতে পারতেছি, তাহলে এগুলো হলো ট্যানজিবল। কিন্তু সফটওয়্যার যে তোমার গেমিং যে সফটওয়্যারটা, ধরো ভাইসিটি, এটা আমার ভাইসিটি গেম প্লে, আমরা তো এটাকে ধরতে পারবো না। তো এই যে সফটওয়্যারকে বলা হয় ইনট্যানজিবল, যা ধরা যায় না। ইটস আ গ্রেট এমসিকিউ। তারপর বিং ডেভেলপার ইঞ্জিনিয়ার বাট নট ম্যানুফ্যাকচার। কজ কি, ম্যানুফ্যাকচার বলতে কি বোঝায়? যেমন ধরো তোমাদের এই ল্যাপটপের এই পিসিটাই কিন্তু ম্যানুফ্যাকচার হয়েছে একটা কোম্পানি দ্বারা, কি বানানো হয়েছে হার্ডওয়্যার দ্বারা, কিন্তু আমাদের সফটওয়্যার কি ডেভেলপ করা হয় বা ইঞ্জিনিয়ারিং করে ডেভেলপ করে আমরা তৈরি করি, যেটা ম্যানুফ্যাকচার হয় না। তারপর ডাজ নট, এই এমসিকিউ এটা আছে, ডাজ নট ওয়্যার আউট বাট ডেটোরে, সরি ডেটোরিওরেটিং, সরি ফর মাই ইংলিশ। এটা দ্বারা মানে কি বোঝাচ্ছে আমি বলি। মনে আছে আমাদের যখন করোনা হয়, সরি আমাদের দেশে যখন করোনা আঘাত আনে, তখন একটা সফটওয়্যার বিল্ড আপ হয়। যে সফটওয়্যারে আমরা কি করতাম, আমরা করোনার অ্যাপ্লাই করতাম, দেন আবার করোনা থেকে আমাদের ডেট আসতো যে এই তারিখে যে ভ্যাকসিনেশন নিতে হবে, তারপর সেই তারিখে যে নিতাম। একটা কথা বুঝো তো, এখন কি তোমরা সেই সফটওয়্যারটা ইউজ করো? তাই না? এখন কি আমরা সেই সফটওয়্যারটা ইউজ করি? না কিন্তু। আবার এই উদাহরণটা মনে রাখো, এখন তুমি একটা সুন্দর করে একটা গাড়ি কিনছো, একটা গাড়ি ডিজাইন করি, আমার আর্ট অনেক খারাপ, আচ্ছা ধরো একটা গাড়ি, এই গাড়িটা প্রথম বছর একটা সিস্টেম দিচ্ছে, একদম ফুল অস্থির ভাবে তোমাকে সাপোর্ট দিল, 10 বছর পর কি একই সাপোর্ট দিবে? দিবে না কিন্তু, কিন্তু ওর পারফরমেন্স ড্যামেজ খাবে। এবার এই দুইটা উদাহরণ দিয়ে বুঝাই এখন। তো এই যে গাড়ি বা যেগুলো টেনজেবল সেগুলো ওয়ারিং আউট হয়, মানে ধীরে ধীরে পুরাতন হতে থাকে, কিন্তু সফটওয়্যার পুরাতন হয় না। তবে এটা কি হয়, একটা সময় এসে আমরা ইউজ করা বন্ধ করে দিই, সেটা কাজে লাগে না বা সেটা মানুষজন আর ইউজ করতে চায় না, সেই ওয়ার্ডটাকেই তোমার বোঝানো হয় এই যে ডেটেরিওরেটিং। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। সো এই যে এটা একটু এমসিকিউর জন্য দেখবা স্লাইডটা, আমি এখানে তোমার জন্য এক্সপ্লেন করে দিয়েছি যে হার্ডওয়্যার নষ্ট হয় না, যে ওয়াইড আউট নষ্ট হয় না, বাট সফটওয়্যার আউটডেটেড হয়ে যায়, যেটা হলো ডেটেরিওরেটিং বলতে বোঝানো হচ্ছে। ম্যানুফ্যাকচার না, ডেভেলপেড মানে কি ফ্যাক্টরিতে না, কোডিং দিয়ে বানানো হয়। যেমন যে মোবাইল বডি একটা হার্ডওয়্যার, কিন্তু অ্যাপস হলো সফটওয়্যার। সো এইটা কি ওয়ারিং আউট হবে, এটা তোমার ম্যানুফ্যাকচার, বাট এটা কি হবে, এটা ম্যানুফ্যাকচারও না, ওয়ারিং আউটও হবে না, এটা ডেটেরিওরেটিং হবে, ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, মানে ধীরে ধীরে আমরা ইউজ করা বাদ দিব। ওকে, যেখানে তোমাদের জন্য লেখা আছে, আশা করি পড়লে তোমরা বুঝে যাবা টিউটরিং মানে কি।
এইটাই আমরা একটু আগে পড়লাম, যেটা আমাদের থিওরিক্যালি আসে। প্রথম কুইজও সারা খুব কোশ্চেন দিয়ে দেয় যে এসডিএলসি 7টা ফেজ লেখো, যেটা আমরা সুন্দর করে গল্পের সাহায্যে মনে রাখলাম। ট্রাই করবা সফটওয়্যারে প্রত্যেকটা পড়াশোনায় একদম গল্প করে বুঝে বুঝে মনে রাখতে, জানো এটা তোমাদের জন্য অনেক ভালোভাবে মনে রাখতে পারো। মুখস্থ করতে গেলে অনেক পড়া মনে থাকবে না। ওকে ওকে, এই যে এসডিএলসি 7টা ফেজ, আর এখানে আমি একটা উদাহরণ দিয়েছি। যেমন দেখো যে প্ল্যানিং, আমরা এক্সামে কি করি, প্ল্যান করি কালকে 2টা সাবজেক্ট পুরো ফেলবো, তারপর স্টাডি করি, এই যে ডেভেলপমেন্ট নেমে গেছি, পর টেস্ট এক্সামে দিয়ে আসি। যে প্রত্যেকটা জিনিসই কিন্তু প্ল্যানিং ফেজ টেস থাকে। এই যে ফেজ গুলাই আমাদের, এই ফেজ গুলাকে আমাদের দিক নির্দেশনা দিচ্ছে। ওকে, যে তোমার জন্য উল্লেখ করা আছে, ট্রাই করো যে কথাগুলো আমি বললাম এখানে এগুলো এক্সপ্লেন করা আছে। আচ্ছা, এইটা একটা এমসিকিউ ভাইয়া, ভালো মতো খেয়াল রাখবা যে তোমার মেইনটেনেন্স আর টু টাইপস, কারেক্টিভ মেইনটেনেন্স, ইনহ্যান্সমেন্ট। কারেক্টিভ কি, আমরা জাস্ট কি করি যে মডিফিকেশন করি। ধরো তুমি একদম কোড বানানোর সময়, ধরো আমি এটা কোড বানাচ্ছি, যেমন ধর লগ ইন পেজ, ধর আমার লগ ইন পেজ, ঠিক আছে, এটা আমার লগ ইন। এখন লগ ইন যখন বানাতে যাবো তখন আমি টেস্ট করার সময় কোনো বাগ পাবো না, সে বাগটা ফিক্স করবো। এভাবে কাজ করতে করতে দিন শেষে একটা টাইমে আমি এই প্রজেক্টটা আমার যে ওনার সে কাস্টমারকে দিয়ে দিব না। এওবি পোর্টালটা এখন কি এওবি কাছে আসছে না, তো এই যে এওবি কাছে আসার আগ পর্যন্ত যে মেইনটেনেন্স হয় সেটা পরিমাণ 20%। গ্রেট এমসিকিউ। এইবার হলো যেটা আসে ইনহ্যান্সমেন্ট, মানে আমাদের ম্যানেজমেন্ট। তোমাকে দেওয়ার পরে, একদম তোমাকে জমা দেওয়ার পরে যে কাজগুলো করা হয় সেই 80%, এই কোথায় গেল পেনটা, হ্যাঁ, এই 80% এর মধ্যে এখন ভাগ হয় পারফেক্টিভ, অ্যাডাপটিভ, প্রিভেন্টিভ। পারফেক্টিভ 60%, অ্যাডাপটিভ 20%, প্রিভেন্টিভ 20%। তোমরা মনে রাখবে কোনটা, ইনহ্যান্সমেন্ট আর পারফেক্টিভ, এই দুইটা মনে রাখবা। ইনহ্যান্সমেন্ট 80%, পারফেক্টিভ 60%। এমসিকিউর জন্য এই দুইটাই আসে। আমরা গর্ব সহকারে 60 টাকায় 80 টাকায় আসি, কিন্তু যেটা ভুল। মনে রাখবা মোট হলো 100%-এর 20% কারেক্টিভ, যেটা কি আমাকে দেওয়ার আগে কাজ করা হলো, এবং 80% আমাকে প্রজেক্টটা দেওয়ার পর যে আমরা মেইনটেনেন্সে চলে যাই। এই পোর্টাল যেমন কিছুদিন পর পরই মেইনটেনেন্স আছে সেগুলা। এখন এই পারফেক্টিভ, অ্যাডাপটিভ, প্রিভেন্টিভ কি, এই দেখো ওয়ার্ডের মাধ্যমে কিন্তু এখানে কথা লুকায় আছে, যদি আমরা একটু দেখতে চাই। যেমন দেখো পারফেক্টিভ কি, ইমপ্রুভ ইউজেবিলিটি, মানে আমার কি ব্যাপারটা আরো ইউজের জন্য যেসব সমস্যা থাকে সেগুলো ঠিক করা, ইউজার ভিউ ঠিক করা। যেমন আমরা কি করি, ধরো এই হলো আমার একটা প্রজেক্ট, হ্যাঁ, ধরো এইখানে আমরা ডিজাইন করছি, এখন দেখলাম কি যে লগ ইন ফিচারটা এখান থেকে না একটু ভিতরে যায়, ঠিক করা যায়, সেটা শুধু পারফেক্ট করা ট্রাই করতেছো, পারফেক্টিভ যা হয় 60%। অ্যাডাপটিভ জিনিসটা কি, এখন দেখো আমাদের পোর্টালে কিন্তু একদম যারা আমাদের মতো 24 তারা যখন এআবিতে ছিল, তখন কিন্তু কি দেখছো যে আমাদের যে পোর্টালে যে এই যে এখন যে তোমার রুটিন দেখো না সুন্দর করে এক্সাম রুটিন, সেগুলো ছিল না। আমরা কি করতাম, পোর্টালে যেতাম, সেখান থেকে রুটিন দেখতাম। কিন্তু এখন আমাদের এআবি কি করছে, সুন্দর করে এক্সামের আগে এক্সাম রুটিনটা দিয়ে দেয়, টুক করে ওখান থেকে দেখে আসি। এই যে আপডেটটা আমাদের ওয়েবসাইটটা নিতে পারছে, এটা নিতে পারছে কেন, সেই যে সেখানে আমরা অ্যাডাপটিভ করছি। এরকম অ্যাডাপটিভ কাজ হয় কত, 20%। আর প্রিভেন্টিভ কি, ফিউচার কোনো সমস্যা আসা তার আগেই সেটাকে মেনটেন করা ট্রাই করা, ফিউচার বা। সো কথাগুলো হালকা মাথায় রাখলা, আর পার্সেন্টেজ গুলো মাথায় রাখলা, 80%, 60% অ্যান্ড 20%। ওকে, ডান। এখানে কিছু আজে বাজে কথা বলা আছে, মন চাইলে পইরো, অনেকে অনেক বান্দা অনেক কথা বলে গেছে যে এই হবে সেই হবে, আর ইম্পর্টেন্ট না, বাট পইরো। এমসিকিউ দু একটা আসতেই পারে, বাট নট ইম্পর্টেন্ট দ্যাট, এক্সপ্লেনও করা আছে। ওকে ওকে, হ্যাঁ, এই যে একটা এমসিকিউ গ্রেড একটা স্লাইড। সিস্টেমিক সফটওয়্যার কয় ধরনের হয়, সিস্টেম সফটওয়্যার, বিজনেস সফটওয়্যার, ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার, এমবেডেড সফটওয়্যার। এগুলো কি নাম মুখস্থ রাখবো এমসিকিউর জন্য, নট থিওরিটিক্যালি। যেমন তোমাকে এমসিকিউ বলা থাকে নিচে কোনটি বিজনেস সফটওয়্যার, মনে রাখবা এসএপি, ইআরপি, এই দুইটা। তারপর ইঞ্জিনিয়ারিং সায়েন্টিফিক, ওই যে ম্যাথ ল্যাব আর এসপিএস ইউজ করছি, এই যে এরকম এরকম দিয়া বলে যে নিচে কোনটি এমবেডেড সফটওয়্যার, তাই আমরা বলবো বায়োমেট্রিক ডিভাইসেস। তারপর পার্সোনাল কম্পিউটার, এগুলো তো তোমরা জানো, নিচে তিনটা তেমন মানে আসে না, উপরে দুইটাই আসে, একটা হলো বিজনেস সফটওয়্যারটা আসে, এসএপি, এসআরপি। তারপরে যে ম্যাথল্যাবটা আছে যেটা ইঞ্জিনিয়ারিং সায়েন্টিফিক সফটওয়্যার, আর বায়োমেট্রিক। ওকে, দেন এখানে কিছু মিথ লেখা আছে, মিথ গুলা তোমরা হালকা দেখলেই হবে ফর এমসিকিউ। এটা লঙ্গার এমসিকিউ তে এক দুইটা দিয়ে দেয়। যেমন মিথ গুলা কি কি যদি পড়ি, আওয়ার জব ইজ ডান হোয়েন উই রাইট দি প্রোগ্রাম। আমরা যদি একদম কোডিংটা করি তাই কি আমাদের জব ডান হয়? তারপর কি টেস্টিং আছে না, তারপর ডিপ্লয়মেন্ট আছে না, তারপর মেনটেন্স আছে না, সো কোড করলেই কাজ শেষ না, এরপর আছে সেটা মিথ। আই ক্যান নট অ্যাক্সেস দি প্রোগ্রাম কোয়ালিটি আনটিল ইটস রানিং।
এটা ভুল কথা। দেখো যখন একটা কোডার কোড করে না, সে কিন্তু কোড করার সময় সব কাজই করে, যে সার্চ করার পর কি আসবে, এইটার পর কি শো করবে, শো করার পর কি দেখাবে, and এটা না আসলে কি ফিচার দেখাবে, কি কোনটা ট্যাকেল করবে, আমরা কিন্তু এজ আ কোডার প্রথমেই করে ফেলি। সো সবসময় এটা না যে কোড রান করলেই আমরা দেখতে পাবো, রান করার আগে কিন্তু বলতে পারবো মামা আমার কোডটা অস্থির, সেই লেভেলের একটা অ্যাক্সেস দিবে। সো এটা একটা মিথ যে আমরা রান করলেই বুঝতে পারবো, রান করার আগেও আমরা দেখতে পারবো। আরো অনেক কথা গল্প সল্প বলা আছে, যে এখানে তোমাদের জন্য সুন্দর করে বাংলা আমি এক্সপ্লেন করে দিয়ে রাখছি। সো আশা করি দেখলেই হয়ে যাবে। এই তো ছিল আমাদের সফটওয়্যারের প্রথম স্লাইডটা নিয়ে কথাবার্তা। সেখানে ইম্পর্টেন্ট কি, আমাদের এসডিএলসি ফেস গুলা আর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের দেখিয়ে দিয়েছে। ওকে, এটা ছিল আমাদের প্রথম স্লাইড নিয়ে কথাবার্তা। এবার চলো আমরা সেকেন্ড স্লাইডে চলে যাই, সেটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসিং মডেল। চলো এটা নিয়ে একটু পড়াশোনা করে আসি, তার আগে একটু আমার এই ব্লাইন্ডনেসটা একটু ঠিক করে আসি। ওটা সেক। ওকে, চলো শুরু করি আমাদের সেকেন্ড টপিক বা সেকেন্ড স্লাইড। তো আমরা প্রথমে এসডিএলসি তো সুন্দর করে পড়ে ফেললাম যে এসডিএলসি কি ছিল। এবার আমরা পড়বো কিছু সফটওয়্যার মডেল। সো আমরা কথা বলবো সফটওয়্যার মডেল নিয়ে। সফটওয়্যার মডেল, সফটওয়্যার মডেল প্রথমতই আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো। সেটা ভাগ করা হয় দুই ভাগে, রিকোয়ারমেন্ট ফিক্সড, এবং আরেকটা থাকে রিকোয়ারমেন্ট ফিক্সড না। এই দুই ভাগে আমরা মডেলগুলোকে ভাগ করে ফেলি। একটা হলো তোমার রিকোয়ারমেন্ট ফিক্স থাকে, আর একগুলোতে থাকে রিকোয়ারমেন্ট ফিক্স না। ঠিক আছে, এই দুইটার আন্ডারেই হলো আমাদের প্রথমত এই এই যে আমাদের তোমাদের সফটওয়্যার গুলা এগুলা বিল্ড আপ করা হয়। তাহলে এই পার্ট গুলোকে বলা হয় হলো অ্যাজাইল, অ্যাজাইল সফটওয়্যার মেথড। ওয়ার্ডটা কি আমরা একটু পরে সামনেই জানতে পারবো। সো যখন রিকোয়ারমেন্ট ফিক্সের কথাগুলো আসে, তখন প্রথমত আমাদের যে মডেলটা সামনে আসবে সেগুলা হলো ওয়াটারফল মডেল, তারপর আরেকটাই ভার্সন ভি মডেল, এটার নাম হলো একটু হলো সেক, এটা হলো ভি মডেল। যেমন এরপর এটা হলো আমরা রিকমেন্ড ফিক্সড ক্ষেত্রে আমরা বলতে পারি। বাট এই যে তোমার যে ভাগ করা যে পদ্ধতিটা, তাকে আমরা আরো ভালো মতো বলতে পারি যে নর্মাল সফটওয়্যার মডেল আর বর্তমান সফটওয়্যার মডেল, তাহলে বেটার ভাগ করা হবে। রিকমেন্ড ফিক্সে যে কথাটা আছে এটা আমরা একটু ভিতরে যেয়ে পড়ি, তাহলে আরো বেটার বুঝতে পারবো। তো একটা বুঝো, সেটা হলো ধরো কিছু ওল্ড মডেলস আর ধরো বর্তমান কিছু বর্তমান যুগের মডেল। ঠিক আছে, বর্তমান প্রেজেন্ট। ওকে, ভি মডেল। তারপর তিনে হলো প্রোটোটাইপ মডেল। যখন শিখবো নামগুলোর মধ্যে মডেলের অর্ধেক কথা বলা আছে। তারপর হলো আইটারেটিভ, তারপর লাস্ট হলো রেড। এই পাঁচটা যেটা আমরা বলেছিলাম প্রথম টপিক যে মনে থাকে এগুলা। আর এখানে আছে হলো বড় এক্সপি, স্কার্ম, ডিএসডিএম। বর্তমান যুগে স্কার্ম মডেলটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, স্কার্ম ইজ দি বেস্ট মডেল আপাতত বলতে পারো, মানে এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো এই যে কিছু মডেল সফটওয়্যার মডেলে ভাগ করা হয়, এই যে তিনটা পার্ট। তো আমরা প্রথমত এই পাঁচটা সম্বন্ধে এখন একটু জানা শুরু করব। তো চলো একটু জানার ট্রাই করি। আচ্ছা, তো আমরা সফটওয়্যার মডেল থেকে কি কি শিখবো, কিভাবে শিখবো, চলো তা এবার শুরু করি। মূলত আমাদের এই কোশ্চেন গুলো না একটু অ্যানালাইটিক্যালি, যেমন আমাদের কোশ্চেন বলা থাকবে সেগুলো থেকে আমাদের বুঝতে হবে। কিন্তু আমাদের আমি একটু কুইক প্র্যাকটিস করতে চাই এগুলো বোঝানোর আগে। উম অনেক প্র্যাকটিস শিট আমি তোমার জন্য মেক করে রাখছি, সমস্যা নেই। ওকে, এই কোশ্চেনটাই আচ্ছা একদম যেটা অলরেডি পড়াবো সেটাই থেকে শুরু করি। কাহা হে কাহা হে। আচ্ছা,
যেমন প্রথম কোশ্চেনে পড়ি, আ সফটওয়্যার প্রজেক্ট ইজ ডেভেলপমেন্ট ইন সিক্রেট, আচ্ছা স্ট্রিক্ট সিকোয়েন্স। এই যে একদম একটা কিওয়ার্ড পেলাম, স্ট্রিক্ট সিকোয়েন্স, হোয়ার ইচ ফেজ মাস্ট বি কমপ্লিটেড বিফোর মুভিং টু নেক্সট ফেজ। একটা ফেজ কমপ্লিট হতে হবে, তারপর নেক্সট ফেজ যেতে পারবে। অ্যান্ড চেঞ্জিং চেঞ্জেস আর ডিফিকাল্ট টু, মানে আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা চেঞ্জ করা ডিফিকাল্ট। দেখো এই যে এরকম কোশ্চেনে তোমাকে অনেক হিন্ট দেওয়া থাকবে, সেই হিন্ট গুলো পড়ে বুঝতে হবে যে আমি বুঝতে পারছি এটা ওয়াটারফল মডেল, কারণ ওয়াটারফল মডেলই এই ক্যারেক্টার্স গুলো মেনটেন করে। ঠিক তোমরাও এখন বুঝে যাবা। চলো শুরু করি আমাদের স্লাইডটা। এই স্লাইডটাই তো আমরা শুরু করে থাকি, অনেকগুলো কথা। কোন স্লাইড? হ্যাঁ এটি। সো আমরা সফটওয়্যার প্রসেসটা এখন কথা বলবো। সফটওয়্যার প্রসেসটা কি? সফটওয়্যার বানানো স্টেপ বাই স্টেপ সিস্টেম। মানে এই যে সফটওয়্যার মডেলগুলো কাজ কি, দেখো তুমি যখন একটা একটু রান্না করা শুরু করো তখন তুমি কি করো, একটা যে কিভাবে কি রান্না করবা সেই কথা ভাবো না, যে আমি আগে পেঁয়াজ কাটবো, মরিচ কাটবো, তারপর আবার ডিম ভাজবো, ভাত রান্না করবো, এই যে এগুলো প্রসেস করি। সো সফটওয়্যারও থেকে আমরা একটা চিন্তা করি যে রেসিপিটা হলো প্রসেস, আর রেসিপি যে বুকটা দেখে দেখে আমরা কাজ করি না, যে নির্দেশনা আমরা কাজ করি না, সেটা হলো সফটওয়্যার মডেল। তো কি কি মডেল আছে আমি বলেছিলাম, ওয়াটারফল মডেল। ওয়াটারফল এর সাথে ঠিক ধরো নামটাও যেন একটু সংযুক্ত। দাঁড়াও ওইটা সেক, আমি এখান থেকে শুরু করি। ওয়াটারফল, ওয়াটারফলটা কেমন হয় আমরা কি জানি, এই যে ধরো একটা সুন্দর ঝর্ণা আঁকলাম, এই যে ঝর্ণার লেকে এখান থেকে ওয়াটারফল হয় আমরা জানি। আচ্ছা, ওয়াটারফলের সাথে আমাদের ওর যে ক্যারেক্টারিস্টিক গুলো সেগুলো মেনটেন করে। তো প্রথমত তোমাকে এই থিওরিটিক্যাল কোশ্চেনে তোমার কি করতে হবে, তোমাকে কিছু পয়েন্ট দেখে আইডেন্টিফাই করতে হবে, ভালো কথা। তারপর সুন্দর করে এই চিত্রটা ড্র করে দিবা। এখন বললা ভাই এগুলো এত কিছু কিভাবে মুখস্থ করবো? দেখো আমি যখন মুখস্থ করেছিলাম তখন কিভাবে মনে রাখছিলাম, সি পি এম সি ডি, কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডিপ্লয়মেন্ট। একটু কষ্ট করে এগুলো মুখস্থ করতেই হবে। এখন সিকুয়ালটা মনে রাখলে কি হয়, এক্সাম হলে খুব সহজেই আমাদের মানে যে বলে না কবিতা মনে পড়ে, সে হবে সিপিএম সিডি। তাহলে কি কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডিপ্লয়মেন্ট। কমিউনিকেশন আন্ডারে একটু ছোট্ট করে এগুলো একটা মুখস্থ করে নিবা, কথা যখন ব্যাখ্যা করতে যাব তখন এই পার্টগুলো আমাদের কাজে লাগে। কারণ কমিউনিকেশন কি, প্রজেক্ট, রিকোয়ারমেন্ট গ্যাদারিং। আচ্ছা মানে কি দেখো আমরা তো কথা বলে তো রিকোয়ারমেন্ট খুঁজি না, কথা না বলে তো রিকোয়ারমেন্ট খুঁজতে পারবো না। তো প্রজেক্টে কাজ শুরু করি আমাদের ফ্রেন্ডের সাথে কথা বলে। প্ল্যানিং, আমরা আগে এস্টিমেট করি এই যে কত টাকা চাইতে পারে দোস্ত। তারপর স্কেডিউলিং করি, আচ্ছা 4 দিনে প্রজেক্ট শেষ করে ফেলবো। আবার আমাদের এক বন্ধু বলে মামা প্রজেক্টের কাজ কত দূর, মামা এই কাজ কত দূর। তা হলো কি ট্র্যাকিং। সো এই যে প্ল্যানিং এর আন্ডারে এগুলো পড়ে। তারপর মডেলিং, অ্যানালাইসিস, আমরা ডিজাইন করি, যে বললাম না পেজ ডিজাইন করি, যে পেজের এখানে থাকবে লগ ইন টগ ইন, এখানে হেডিং, এখানে ফুটার, এই কাজগুলো করি। তারপর এই যে কোড, একদম ফুল দামে কনস্ট্রাকশন শুরু করে দেই, কনস্ট্রাকশন করি, কোড করি, টেস্ট করি, এন্ড দিন শেষে ডিপ্লয়মেন্ট করি। ডিপ্লয়মেন্টে কি হয়, ডেলিভারি হয়, পরে মেনটেন্যান্স সাপোর্ট দিই, আবার কাস্টমারদের ফিডব্যাক দিই। যতটা সহজ এই গল্প আকারে মনে রাখতে পার ততটা ইজি। এখন চলো একটা শীর্ষ সম্বন্ধে জানি, যেগুলা দেখে আমরা এক্সামে ধরবো, বুঝতে পারবো যে এগুলা এটা ওয়াটার মডেল নির্দেশন করতেছে। একটা জিনিস ভাই চিন্তা করো, এটা ওয়াটারফল। ওয়াটারফল ধরো তুমি আর তোমার বন্ধু এখান থেকে যাত্রা শুরু করছো, সুন্দর নৌকা ড্র করি, ঠিক আছে, তোমার একটা ঝর্ণাতে ধরে নেমে যাবা। এখানে আমি তোকে বলে দিলাম, দোস্ত আমার ঝর্ণার নিচ থেকে একটা এই সাইজের পাথর লাগবে, 1 বোতল পানি লাগবে, ঝর্ণার পানি। ঝর্ণার পানি লাগবে, ধরো আমরা একটা বোতল ড্র করি, ধরো একটা বোতল ড্র করলাম, এটা বোতলের মুখ, হোক সেটা বোতল। ওকে, ওইটা সেক। হ্যাঁ, আচ্ছা, তো কি বলছিলাম, ধরো আমরা একটা ঝর্ণার কথা বলছি, যে ঝর্ণা থেকে নামবো, তোমার ফ্রেন্ড এখান থেকে নামা শুরু করে এই পজিশনে আসবে, তুমি বলে দিলে মামা আমার একটা পানির বোতল লাগবে, সরি 1 বোতল ঝর্ণার পানি লাগবে, নিচ থেকে নিয়ে আসবি। এবার আর 5-6টা পাথর নিয়ে আসবি। তো তুমি একটা রিকোয়ারমেন্ট ওকে দিয়ে দিছো। তো ও যখন যাত্রা শুরু করবে, ধর নৌকা টুক করে এখানে যাত্রা শুরু করলো। এখন একটা জিনিস বুঝো, তুমি এখান থেকে যাত্রা শুরু করছো, তুমি যখন এই ফেজে আসবা তুমি কি চাইলে কি নৌকা রিভার্স গিয়ার দিতে পারবা? পাবো না, কিন্তু সেটা ওয়াটারফল। ঠিক একই ভাবে ওয়াটারফল মডেলেও কখনো আমরা
যদি যে নেক্সট ফেজ স্টার্ট অনলি আফটার কমপ্লেনিং দি প্রিভিয়াস ফেজ, মানে কি এই ফেজের কাজ যখন সম্পূর্ণ শেষ করব তখন আমরা পরবর্তী ফেজ যেতে পারবো, আবার এই ফেজের কাজ যখন শেষ করব তখন তার পরবর্তী যেতে পারবো। সো এই একটা ক্যারেক্টারিস্টিক। আর একটা ক্যারেক্টার কি, নো ব্যাক ট্র্যাকিং। এটাই বলতে চাচ্ছিলাম। তুমি জন্নাতে পড়া শুরু করে 3 নাম্বার পজিশনে আসছো, তোমার বলছো মা করিম ফ্রেন্ডকে তো রেখে আসো, ওকে যা নিয়ে আসি। তুমি চাইলে কি আর ব্যাকে আসতে পারবা না, একদম ঝর্ণার নিচেই নামা রাখবে, তাছাড়া ব্যাক ট্রেকিং সম্ভব না। সো ওয়াটারফলের সাথে ব্যাক ট্রেকিং মনে রাখবো যে নন ব্যাক ট্রেকিং পসিবল। আর এখন ধরো তুমি তোমার বন্ধু যাত্রা শুরু করে দিছো, না আমার বলতে মনে নাই, আরে মামা তুই যদি ওখানে যদি ভালো শামুক পাস নিয়ে আসিস, আমি এটা বলি নাই। তো আমি চাইলেই কিন্তু এখন আর বলতে পারবো না, কজ তোমার গাড়ি অলরেডি স্টার্ট, এটাও হবে না। এভাবে মনে রাখবে কি ওয়াটারফলের রিকোয়ারমেন্ট চেঞ্জ করা সম্ভব না। তুমি যে রিকোয়ারমেন্ট দিয়ে যাত্রা শুরু করছো পানির বোতল, তুমি সেইটা ফিনিশ করে প্রজেক্ট শেষ করবা। তুমি চাইলেই আর রিকোয়ারমেন্ট দিতে পারবা না যতক্ষণ না আমাদের প্রজেক্ট শেষ হচ্ছে। তো মনে রাখবা কি ওয়াটারফলে কি সম্ভব না, রিকোয়ারমেন্ট চেঞ্জিং করা সম্ভব না। এই যে দিস মডেল ইজ অনলি অ্যাপ্রোপ্রিয়েট হোয়েন দি রিকোয়ারমেন্ট আর ওয়েল আন্ডারস্টুড, বিকজ রিকোয়ারমেন্ট ক্যান বি চেঞ্জ, ইন ফিউচার চেঞ্জ করা যাবে না। সো আমরা এখান থেকে কি কি পাইলাম ভাইয়া, যে এটা নেক্সট ফেজ যাওয়া সম্ভব যখন তার আগের ফেজ কমপ্লিট হয়, ব্যাক ট্র্যাকিং সম্ভব না, এই যে রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে ডিফিকাল্টিস ফেস করা লাগে, আর তখনই সম্ভব যখন রিকোয়ারমেন্ট ওয়েল আন্ডারস্টুড। তো তোমাদের কোশ্চেনও ঠিক এমনই কিছু হিন্ট দেওয়া থাকবে, হিন্ট গুলা পড়ে আমাদের বুঝতে হবে এটা হলো আমাদের ওয়াটার মডেল। যদি এটা একটা আমরা দেখা ট্রাই করি যে ট্রিক্স টু ভেরিফাই মডেলস, এখানে তোমার জন্য আমি সুন্দর করে গুছায় রাখছি। কোথায়, এই যে ওয়াটারফল মডেল কিওয়ার্ড কি, এই যে সিকোয়েন্সিয়াল, মানে কি সিকোয়েন্সটি আর সিকোয়েন্সিয়াল, যেমন একটা সিকোয়েন্স ফলো করবে, নো চেঞ্জ, রিকোয়ারমেন্ট চেঞ্জ করা, রিকোয়ারমেন্ট চেঞ্জ করা যাবে না, ফিক্সড রিকোয়ারমেন্ট, ওয়ান ফেজ আফটার আনাদার ফেজ, একটা ফেজ কমপ্লিট করার পর অন্য ফেজে যেতে পারবা, নো ব্যাক ট্রেকিং, ফিক্সড রিকোয়ারমেন্ট। এই কিওয়ার্ড গুলো দেখেই তুমি বুঝে নিবা ওটা হলো ওয়াটারফল মডেল। সো আমরা এখান থেকে তাহলে কি কি পড়বো, আমরা সুন্দর করে এই ফেজটাকে মনে রাখা ট্রাই রাখবো, এই যে সিপিএম সিডি, এভাবে শর্টকাটে যতটা পারো তোমরা মনে রাখবা। আর কিওয়ার্ড গুলো মনে রাখবা, ফুল এই যেরকম প্যারাগ্রাফ মুখস্থ করার দরকার নেই। কিওয়ার্ড গুলো কি আমরা দেখেই বলতে পারি যে এই ফেজ থেকে এই ফেজ কমপ্লিট হলে এখানে যেতে পারবো, এই ফেজে চলে আসলে পিছিয়ে আসতে পারবো না, কজ এটা ওয়াটারফল, যাত্রা শুরু হয়ে গেছে, ব্যাক টেকিং পসিবল না, আর রিকোয়ারমেন্ট ফিক্স, কজ তুমি ঝর্ণার উপর থেকে নিচে গেলে বন্ধু কথা শুনবা না। সো মনে রাখবো। চলো এবার আমরা নেক্সট মডেলটা শিখি, ভি টাইপ মডেল। ভি টাইপ মডেলটা কি, ওয়াটারফল মডেলের অ্যাডভান্স ভার্সন হলো ভি টাইপ মডেল। এখানেও রিকোয়ারমেন্ট ফিক্স, এখানেও আমরা একটা শেষে আরেকটা যেতে পারবো না, মানে ওয়াটারফল মডেলে যা যা শুনছি এখানেও তাই তাই শুনবো, তবে এক্সট্রা কেন, এক্সট্রা কি জন্য এটা ভি টাইপ আসছে, ভির মতো আঁকি তাই? No. এইটার একটা ফেজ যেটা হলো ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন, এটা আরেকটা নাম। তুমি যখন একটা সিনিয়র পড়বা, সিনিয়র এমন স্ট্রিক্টলি উল্লেখ থাকে যে টেস্টার প্রত্যেকটা ফেজকে টেস্টিং করে নেক্সট ফেজে যায়। আমাদের ওয়াটারফলে কিন্তু টেস্টিং নিয়ে কিছু বলেনি, কমপ্লিট করলেই হয়েছে, বা টেস্টিং মেস্টিং লাগবে না, টেস্টিং একদম শেষে যা করবো, এই ফেজে যা টেস্টিং করবো একদম 4 নাম্বার ফেজে। কিন্তু ভি টাইপ কি বলে, প্রত্যেক ফেজে টেস্টিং করতে হবে, রিকোয়ারমেন্টের ক্ষেত্রেও অ্যাকসেপ্টিভ টেস্টিং, সিস্টেমের ক্ষেত্রে সিস্টেম টেস্টিং, সফটওয়্যারের ক্ষেত্রে ইন্টিগ্রেশন টেস্টিং, মডেলের ক্ষেত্রে ইউনিট টেস্টিং, দেন তুমি কোডিং এ যাবা। এই পুরা ফেজ গুলো কমপ্লিট করতে হবে প্রতি ফেজে। তো তুমি ভি টাইপ কখন বুঝবা, যখন এভাবে প্রতি ফেজে বলা থাকবে। যদি আমরা আমাদের একটা সুন্দর উদাহরণে যেতে চাই, যেমন একটু দেখে আসি তো কোনটা আমাদের, হুম 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 2 নাম্বার কোশ্চেনটা পড়ি। A banking system requires strict documentation. Okay, strict documentation. So strict documentation এখন পর্যন্ত জানতে পারছি ওয়াটারফল আর ভি টাইপ করে। Each development phase must be verified before moving forward. এই যে চলে আসছে, প্রত্যেকটা স্টেপ ভেরিফাইড করা লাগবে, ধরে ফেলছি ভাই তুই ভি টাইপ। টেস্টিং ইজ টাইটলি লিঙ্কড উইথ ডেভেলপমেন্ট স্টেজ, মানে প্রত্যেকটা স্টেজে তোমার টেস্টিং করতে আছে, শর্টকাট এটা ভি টাইপ। দেখছো, তোমাকে সিনারিওতে না বলাই থাকবে, সো প্যারা খাওয়ার কোনো দরকার নেই। সো এখন এটা মুখস্থ করবো কেমনে ভাই, এত বড় চিত্র। দেখো এখানেও আমি রিদম দিয়ে মনে রাখছি। দেখো আর এস এস এম, কিভাবে রিকোয়ারমেন্ট সিস্টেম সফটওয়্যার মডিউল,
রিকোয়ারমেন্ট সিস্টেম সফটওয়্যার মডিউল কোডিং, আমি 5টা মনে রাখছিলাম। এই পাশে গুলা কেন মনে রাখছি? রিকোয়ারমেন্ট অ্যাকসেপ্টিভ টেস্টিং, রিকোয়ারমেন্ট জন্য তো অ্যাকসেপ্টেন্স প্রয়োজন। সিস্টেম অ্যানালাইসিস, সিস্টেম টেস্টিং, কোনো চেঞ্জ নাই। সফটওয়্যার ডিজাইন, সফটওয়্যার ডিজাইন করলে কি আমাদের কি সফটওয়্যার কাজ শুরু করা লাগে না? ইন্টিগ্রেশন টেস্টিং, মডেল ডিজাইনিং, ইউনিট টেস্টিং, মডিউল ডিজাইনিং ইন ইউনিট টেস্টিং। মডিউলটা কি এটা বুঝলেই তোমরা ইউনিটটা বুঝে যাবে। ওকে, মডিউলটা তোমাদের বলি। হুম 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 আচ্ছা, ধরো এখানে আমি আমার পেনটা নিয়ে আসি। ওকে, এভাবে তো হচ্ছে না, আমি পেন কোথায় পাবো ড্রয়িং এর জন্য? উম, আচ্ছা, এই নোটে কোনো ফাঁকা জায়গা যাই, ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গা নাই। আচ্ছা গাইস, একটু হোল্ড। ওকে, আমাদের ফাঁকা জায়গা পেয়ে গেছি। আচ্ছা, শোনো, ধরো এই একটা বড় একটা সফটওয়্যার তোমরা বানাবা, কি সফটওয়্যার? ফুড অর্ডারিং সিস্টেম। এইটা একটা বড় সফটওয়্যার। সো এই সফটওয়্যারকে তুমি যখন কাজ করো, লগ ইনের কাজ একজন করো, প্রোডাক্ট ডেলিভারি কাজ একজন করো, তারপর তোমার ধরো যেখানে খাবার দেখাবে সেটা একটা কাজ করো। এই যে একটা পূর্ণাঙ্গ জিনিসকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি না, এরা এক একটাকে বলা হয় মডিউল। যে ভাগ করে একটা প্রজেক্টের অংশকে বলা হয় মডিউল। এই যে মডিউল গুলোকে বলা হয়, একে আমরা আবার আরেকভাবে বলতে পারি না, এটা এক একটা ইউনিট, ইউনিট নাম্বার 1, ইউনিট নাম্বার 2, ইউনিট নাম্বার 3, ইউনিট নাম্বার 4। সিনোনিমস মনে রাখতে পারবো না? মডিউলের সিনোনিমস ইউনিট। তো একই ভাবে এখানে তোমরা এভাবে মনে রাখবা যে যখনই মডিউল টেস্টিং তখন মডিউল ডিজাইন, তখন ইউনিট টেস্টিং। মানে মুখস্থ তো এখন আমাদের করতেই হবে এই পার্টগুলো, অন্তত সেগুলো ট্রিক্সটা মনে রাখবো। রিকোয়ারমেন্ট অন্তত এই 5টা মনে রাখবো। রিকোয়ারমেন্ট সিস্টেম সফটওয়্যার মডিউল, এইভাবে রিজেন করা। আগেরটা কি ছিল আমাদের? সিপিএমসিডি, এই যে সিপিএমসিডি, আর এটা কি? রিকোয়ারমেন্ট সিস্টেম সফটওয়্যার মডিউল। আর এই পাশে গুলা এদের সাথে মিলায় লিখবো, রিকোয়ারমেন্ট অ্যাকসেপ্ট করা লাগবে, সিস্টেম সিস্টেম, সফটওয়্যার ইন্টিগ্রেশন, মডিউল, ইউনিট অ্যান্ড কোডিং। এই তো, এটা ছিল আমাদের ভিটেক্স নিয়ে কথাবার্তা। তোমাদের আমি এখানেই বলেছি আমরা স্টিল রিগড চেঞ্জ করা টাফ, রিকোয়ারমেন্ট চেঞ্জ করার সময় হয় না। আর্লি টেস্টিং হয় প্রতি ফেজে, এগুলোর অ্যাডভান্টেজ। ভি টাইপ কি? ওয়াটারফল প্লাস টেস্টিং, প্রতিটা ফেজে টেস্টিং থাকে। যেমন কি পড়ার শেষে টেস্ট না দিয়ে আমার সাথে সাথে টেস্ট হয়ে থাকে, একটা চ্যাপ্টার পড়বো আগেরটা মনে করবো। যেমন যখনই ভি টাইপটা পড়বো তখন আবারও ওয়াটারফলটা রিভাইজ দিয়ে আসবো, তাহলে কিন্তু আমাদের পড়া মুখস্থ থাকবে। খালি একটা একটা পড়ে চলে যাবো হবে না, এটা পড়ার পর আবার এটা একটু রিভাইজ দিয়ে আসবো, তাহলে কিন্তু থিওরিক্যাল কোর্স ভালো মনে থাকে। এইবার চলো আসি প্রোটোটাইপ নিয়ে কথাবার্তা। কখন আমরা প্রোটোটাইপ নিয়ে কথাবার্তা বলবো? তো আমরা এই পার্টটাতে আসি, প্রোটোটাইপ নিয়ে আমরা কখন কথাবার্তা বলবো। প্রোটোটাইপে কখন কথা বলবো? ধরো প্রোটোটাইপ মানে কি? যে কোনো একটা দেখার জন্য, ধরো আমি যদি তোমাকে বলি যে আচ্ছা মামা, আমি একটা ফুড অর্ডারিং ওয়েবসাইট বানাতে চাচ্ছি, আমি তো বুঝতেছি না কি করবো। তখন তোমার বন্ধু বলবে আমার যা ফুড অ্যাপ দেখে আয়, কোনো একটা ফুড পান্ডাই দেখে আয়। এই যে ফুড পান্ডা, তুমি একটা ডেমো দেখতেছো না? এই যে ডেমো, এই ডেমো গুলাকে বলা হয় প্রোটোটাইপ। এখন এই প্রোটোটাইপ কারো ভালো মতো বলতে চাইলে আমরা কোনো বড় একটা প্রজেক্ট দেওয়ার আগে আমরা আমাদের কাস্টমারকে ছোট্ট একটা ডেমো ভার্সন দিই। ঠিক যেমন তোমার সুপার শপে যখন যাও, কোনো একটা মিষ্টি কেনার আগে অনেক সময় বলে স্যার মিষ্টিটা টেস্ট করে দেখেন। তোমাকে যে টেস্ট করার জন্য যে ছোট একটা মিষ্টি দিচ্ছে না, ওটাকে বলে প্রোটোটাইপ। তুমি ওটা খাবা, খেয়ে ভালো লাগলে কিন্তু তুমি পুরো মিষ্টিটা কিনবা। সো এই প্রোটোটাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো প্রোটোটাইপের ক্ষেত্রে এই কথাগুলো আসে। আমি তোমাদের আরেকটা কথা বলে দিই, সেটা একটু পরে মনে রাখবে। কখন প্রোটোটাইপ ইউজ হয়? কখন প্রোটোটাইপ ইউজ হয়? যখন আমরা এজ আ কাস্টমার বুঝি না কি কিনবো। ধরো আমি যাচ্ছি একটা পরিচিত লোকের বাসায়, কোন মিষ্টি কিনবো বুঝতে পারতেছি না, আমি কি ছানা মিষ্টি কিনবো, আমি কি কালো জাম কিনবো, নাকি আমি রসগোল্লা কিনবো। তো আমি কি করব? দোকান থেকে বলবো আচ্ছা ভাইয়া আমি তো শিওর না, এখন আপনি বলেন তো। এই যে তখন কাস্টমার শিওর থাকবে না, তখনই কি আমার মিষ্টি দোকানদার কি বলবে, আচ্ছা ভাই নেন, একটা কালো জাম খান, একটা রসগোল্লা খান, একটা সাদা মিষ্টি খান, যেটা ভালো লাগে সেটা আপনাকে নেন। এই যে ও আমাকে ডেমো দিচ্ছে। সো প্রোটোটাইপ মডেল তখন কখন আসবে? যখন কাস্টমার আর নট শিওর, অ্যান্ড যখন কোথাও ডেমো কথাটা উল্লেখ লেখা থাকবে, প্রোটোটাইপ কথাটা উল্লেখ থাকবে, সেই সময় আমরা বুঝে নিব যে এটা হলো আমাদের প্রোটোটাইপ মডেল।
এই কথাটাই আমি এখানে বলছি। এই দেখো, রিকোয়ারমেন্ট আর নট প্রিসাইজ, আমি জানি না কি করব, রিকোয়ারমেন্ট একদম ক্লিয়ার না। সো রিকোয়ারমেন্ট একদম ফিক্স থাকলে কি ওয়াটারফল মডেল, রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে না পারলে কি ওয়াটারফল মডেল, আবার ভি টাইপও আছে। আর রিকোয়ারমেন্ট নিয়ে আমি শিওর না, যেমন এখানে কথা বলে দেখো, this model is only appropriate when requirement are well understood, আর রিকোয়ারমেন্ট একদম ফিক্স জানা থাকলে ওয়াটারফল মডেল। আর রিকোয়ারমেন্ট তুমি মানে বুঝতেছো না রিকোয়ারমেন্ট কি, নট প্রিসাইজ, দেন কি বলবো, প্রোটোটাইপ লাগবে, যেমন মিষ্টি খেতে দিছে, ডেমো দিছে, এই ধরনের মডেলের ক্ষেত্রে। আবার সিস্টেম রিকোয়ারমেন্ট অলওয়েজ ডিউরিং আচ্ছা, এটা কি, এটা আছে একটু পরে আসতেছি। তো আপাতত কি বুঝলাম, যে ডেমো লাগলে রিকোয়ারমেন্ট প্রিসাইজ বললে আমরা প্রোটোটাইপ মডেল বলবো। প্রোটোটাইপ কাজ কি করে কেমন, প্রথমে আমরা একটা কুইক প্ল্যান করব, একটা কুইক মডেল ডিজাইন করব, সেটা প্রোটোটাইপ বানাবো, সেটা ডেভেলপমেন্ট করব, সেটা আমরা কমিউনিকেশন করবো কার সাথে, আমাদের কাস্টমারের সাথে। দেখো আমাকে তুমি বলছো ভাই ফুল ওটিং এ ছোট্ট করে একটা অ্যাপ বানালাম, কুইক প্ল্যান করলাম, মডেল ডিজাইন করলাম, কনস্ট্রাকশন করলাম, ডেভেলপমেন্ট করলাম, তোমাকে দেখালাম। তুমি বললা এ মামা এই সেকেন্ড পেজটা একটা উন্নত কর, এবার এটা ইনক্লুড কর। এই যে আমি তোমার সাথে মানে কি করছি, ধীরে ধীরে কমিউনিকেশন করছি, কথা বলছি, প্রতিবার একটা একটা করে তোমাকে দিচ্ছি, তোমার থেকে শুনছি, শুনে কি করছি, এই যে সিস্টেম রিকোয়ারমেন্ট অলওয়েজ ডেভেলপ ডিউরিং দি প্রজেক্ট। সো আশা করি এই কিওয়ার্ড গুলো দেখলে তোমরা প্রোটোটাইপটা বুঝতে পারবা। অ্যাগেন অ্যান্সারিং করার পদ্ধতি কি, সুন্দর করে চিত্র ড্র করবা আর বলবা উদ্দীপক থেকে আমরা এগুলা জেনেছি, প্রোটোটাইপ মডেলের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী এগুলা, সো আমরা বলতে পারি দুয়ে দুয়ে চার মিলে গেছে, সেটা প্রোটোটাইপ মডেল। সিরিয়াসলি এটাই অ্যান্সারিং মেথড। প্রথমে তুমি সুন্দর করে বলবা কোশ্চেন দেখা, হেয়ার দি উদ্দীপক, here the given question scenario mention us to this is an they are using an prototype model, তাহলে তুমি সুন্দর করে চিত্র ড্র করলা, দেন বললা উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, উদ্দীপক থেকে এই রিকোয়ারমেন্ট নিতে বলছে, যা আমাদের প্রোটোটাইপ মডেলের সাথে মিলে যায়, কজ প্রোটোটাইপ মডেলের ক্যারেক্টারিস্টিক গুলো এই, সো দে আর ইউজিং প্রোটোটাইপ মডেল। এই যে সে একদম অ্যান্সার খুবই সহজ। সো প্রোটোটাইপটা আমরা বুঝলাম, রিকোয়ারমেন্ট ইউ ক্লিয়ার না হলে ডেমো ভার্সন, ইউআই ডেমো দেখিয়ে ক্লায়েন্টকে জিজ্ঞেস করা, এই পার্টগুলো আমরা মনে রাখবো। বিল ফিডব্যাক ইমপ্রুভ, প্রসেসটা কি, বিল ফিডব্যাক ইমপ্রুভ, প্রত্যেকবার বিল করব, ফিডব্যাক দিব, ইমপ্রুভ করব। সো এই হিন্ট গুলাই কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া থাকে। এবার আমরা চলে আসলাম আমাদের 4 নম্বর এন্ড ইম্পর্টেন্ট এক্সামে আসার মতো, এইটাই সবসময় সবচেয়ে বেশি দেয়, ইনক্রিমেন্টাল মডেল। মানে তো দেখো আমরা দুই ধরনের মডেল পড়ে আসছি না, একটা ধর আমরা পড়ে আসছি কি ধরনের মডেল, অ্যাজাইল মডেল, আর একটা কি ধরনের পড়ছি, নর্মাল ওল্ড মডেল। ওল্ড মডেলের মধ্যে বেস্ট হলো এই ইনক্রিমেন্টাল মডেলটা, ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট মডেল। এখন এইটা কি হয় বুঝবো, এটা কি কাজ করে কি, এখন চলো আমরা সেটা বুঝি। প্রথমত চিত্র কোনটা ভাইয়া, এটা চিত্র, যে তোমার যে অ্যানালাইসিস, আচ্ছা ওটা এটা চিত্র কোনটা, এটা চিত্র যে এইটাই অ্যানালাইসিস ডিজাইনিং, এটা চিত্র কোনটা, এটা চিত্রই হলো তোমার এই যে আচ্ছা, এইটা চিত্র কিন্তু আমাদের এইটাই, এই যে। সো ওগুলো যেমন চিত্রগুলো ক্লিয়ার, এটা চিত্র এটাই। মনে রাখবে কি হবে, দেখো অ্যানালাইসিস ডিজাইনিং কোড টেস্ট। এখন এটা প্রতি ধাপে কেন লেখা হচ্ছে ইনক্রিমেন্টাল, প্রত্যেকটা একটা ইনক্রিমেন্টাল মানে কি, যে ধরো আমি একটা কাজ করব সেটাকে ভাগ করে নিই। ধরো তোমার হলো এক্সাম, বুঝছো, তোমার হলো এক্সাম, ধরো তোমার সফটওয়্যার এক্সাম, তুমি বলবা কি আজকে রাতে সফটওয়্যারে ফার্স্ট স্লাইড পড়বো, সেকেন্ড স্লাইড পড়বো, এক্সামের আগ মুহূর্তে 3 নম্বর স্লাইড পড়বো, এক্সামে ঢুকার আগ মুহূর্তে 4 নম্বর পড়ে এক্সামটা দিয়ে আসবো। তুমি কি করছো, পুরো কাজটাকে 4টা ইনক্রিমেন্টে ভাগ করছো না, 4টা ইনক্রিমেন্ট। সো এই 4টা ইনক্রিমেন্ট তুমি প্রত্যেকটা কমপ্লিট করবে না। সো ইনক্রিমেন্টাল কি করে, এভাবে আমাদের একটা ইনক্রিমেন্ট রেডি করে। সো এখন আমরা বুঝবো কেমনে কখন ইনক্রিমেন্টাল মডেল আসবে, চলো এবার সেটা একটু দেখে আসি, তারপর ইনক্রিমেন্টাল নিয়ে ডিটেলস আলোচনা করব। কোথায় সেই স্লাইডটা আমার, প্রোটোটাইপ নিয়ে বলা আছে ইনক্রিমেন্টাল মডেল। অবভিয়াসলি তোমাকে পার্ট বাই পার্ট ডেলিভারি বলা থাকতে পারে, ইনক্রিমেন্টাল বলা থাকে, পার্শিয়ালি ডেলিভারি কথাটা বলা থাকে, প্রায়োরিটি কথাটা বলা থাকে, ফার্স্ট ভার্সন, নেক্সট ভার্সন, থার্ড ভার্সন, এভাবে কোশ্চেনে বলা থাকে। যদি একটু কোশ্চেনটা দেখে আসতে চাই, কোনো কিছু পড়ার আগে একটু আইডিয়া তো আমাদের খুব প্রয়োজন, তাই না? 4 নম্বর কোশ্চেনটা পড়ে আসি।
4 নম্বর প্রশ্ন কি বলছে? The system is developed in part, এই যে কি বলছে ভাগে ভাগে হয়। The most important feature development first, এটা কিন্তু যেটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আগে ডেভেলপমেন্ট হবে। এটা ফুলরিং বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ট্রানজেকশন। তো সবার আগে তুমি একটা ট্রানজেকশনটাই বানাবা, তোকে দেখাবা যে এমনি এমনি হচ্ছে। তারপর কি লগ ইন ফেস, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আগে হবে। তো এই ধরনের আমাদের যে অপশন পাই তাদেরকে আমরা সোজাসুজি বলে দিব এটা একটা ইনক্রিমেন্টাল মডেল। সো হিন্ট গুলো তো দেখলাম, এখন চলো আমরা শিখে আসি হিন্ট গুলো আসলে কি, থিওরিক্যালি জেনে আসি। যেমন আমি যদি তোমাদের দেখাই, এই যে রাদার দেন ডেলিভারিং সিস্টেম ইন সিঙ্গেল ডেলিভারি, তোমার যেমন আমাদের ওয়াটারফল ভি মডেল ওরা একবার ডেলিভারি দিচ্ছিল, রিকোয়ারমেন্ট ফিক্স ছিল, সমস্যা হচ্ছিল। এখন এখানে কি হচ্ছে, এখানে ব্রোকেন পার্ট করে 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 ইন্টিগ্রেমেন্টালে আমরা ডেলিভারি করব। এই যে একটা ডেলিভারি এই ফেজ কমপ্লিট করব, ধরো আমি আমার কি কমপ্লিট করলাম, আমি আমার বিকাশের ট্রানজেকশন পার্টটা কমপ্লিট করলাম, ডেলিভারি ওয়ান ডান, আমি সাবডে দেখাবো এটা চেঞ্জ করো ওটা চেঞ্জ করো, দেন নেক্সট ইনক্রিমেন্টালে আমি ওগুলো কাজ করতে পারি এই প্ল্যান মতো, মানে যে এটা ইনক্রিমেন্টালি কাজ করতেছে। তবে the requirement যে certain but there must be complexity that lead to আচ্ছা frequent changes। আচ্ছা আমাদের যেমন একটু আগে যখন আমরা পড়তাছি আমরা ওয়াটারফল কি রিকোয়ারমেন্ট চেঞ্জ মানতাছি রই না, যে না একদম কথা কইছি তো কইছি রিকোয়ারমেন্ট চেঞ্জ নেবো না, ইনক্রিমেন্টালের ক্ষেত্রে সেগুলো কাজ আছে। ধরো আমি যখন এই প্রথম ফিক্সটা কাজটা শুরু করলাম তখন আমি রিকোয়ারমেন্ট ফিক্স, বাট তখন আমি রিকোয়ারমেন্ট শুনবো। যেমন দ্বিতীয় বুঝাই, ধরো তুমি একটা কাজে নামছো, এখন তুমি কোডিং শুরু করে দিছো, তুমি একটা রিকোয়ারমেন্ট ফিক্স নিয়ে কোডিং করতেছো, হঠাৎ করে তোমার স্যার এসে বললো আচ্ছা শোনো ইমন, এইটা ভাল লাগতেছে না, তুমি একটা কাজ করো, নেক্সট বার এই কালারটা হলুদ দিবা, ওই কালারটা একটু বড় করবা। তুমি কিন্তু ইনিশিয়ালি সেগুলো অ্যাড করবা না, তুমি করবা কি ওই কাজটাকে কমপ্লিট করবা, পরে যখন নেক্সট বার আবার কাজ শুরু করতে যাবা ওগুলা ঠিক করবা। এখানে সেটাই বুঝাইছে। তারপর কি যে হায়ার প্রায়োরিটি রিকোয়ারমেন্ট আর ইনক্লুডিং আর্লি ইনক্রিমেন্ট, এটাই কিন্তু আমরা কোশ্চেনও পড়ে আসছিলাম। এই যে কোশ্চেনটা ছিল এখানে যে দি মোস্ট ইম্পর্টেন্ট ফিচার ডেলিভারি ফার্স্ট, এখানেও কিন্তু সেটাই বলা আছে। দেখো হায়ার প্রায়োরিটি রিকোয়ারমেন্ট আর ইনক্লুডেড ইন আর্লি ইনক্রিমেন্ট, এটি তো মনে রাখবা। তবে কি ওয়ান্স ডেভেলপমেন্ট ইনক্রিমেন্ট স্টার্টেড, যখন আমরা এই ফেজটা শুরু করবো, যেটা আমি বললাম আমি একটা কাজ শুরু করে দিছি, তখন আমার রিকোয়ারমেন্ট একদম ফ্রোজেন, আমি এই কাজের মাধ্যমে তোমার কথা শুনতাম না, কাজ করবো তো করবো, এখন কোনো চেঞ্জ নাই, যখন কাজ শেষ হবে তখন তোমার কথা শুনবো। এইটা এখানে বলছে রিকোয়ারমেন্ট আর ফ্রোজেন, the requirement later incremental can be continued to evolve, মানে অন্য ইনক্রিমেন্টালে সেটা অ্যাড করতেই পারো। তো এই পার্ট গুলো যেমন এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, তারপর যে এখানেও সফটওয়্যার ছোট ছোট পার্ট বানাবো, প্রথমে ভার্সন 1 ভার্সন 2, এটা কোশ্চেনটা আবার এমন করে বলে সিনিয়র এমন করে বলে যে একটা তুমি গেমিং ওয়েবসাইট বা গেমিং বানাতে যাচ্ছ, প্রথমে চাচ্ছি যে গেমের ফ্রন্ট এন্ডটা দেখবো, পরে ফ্রন্ট এন্ডের মধ্যে এই মিশন অ্যাড করবো এই মিশন অ্যাড করবো। একটু দেখো তো আমি তোমাকে বলার সময় কি বুঝাচ্ছি না, আমি আগে এই কাজটা করাবো দেন ওই কাজটা করাবো দেন ওইটা করাবো, আমি ভাগ ভাগে বলছি না? তাহলে কি ভার্সন 1 ভার্সন 2 ভার্সন 3 এমন টাইপের হিন্ট দেখলেই বলে দিবা এটা ইনক্রিমেন্টাল মডেল। এখন তোমরা বলো ভাইয়া প্রত্যেকটা তো অনেক অনেক হিন্ট কিভাবে মনে রাখবো? সিরিয়াসলি বিশ্বাস করো, তোমার পুরো সফটওয়্যারটা পড়ার পরে বলবা क्या था तो इजी था, সিরিয়াসলি। এইবার লাস্ট আমাদের মডেল যেটা হলো এই মডেলের আন্ডারে পড়ে, সেটা কি র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মডেল রেড। এইটা আবার ইনক্রিমেন্টালের একটা আপগ্রেডেড ভার্সন, বাট এখানে কিছু গুরুত্বপূর্ণ ইয়াস যেমন আমি মার্ক করেছি টাইম বক্সড ডেভেলপমেন্ট ইন প্যারালাল। ইনক্রিমেন্টালে কি বলছিলাম পার্শিয়ালি, আমরা কি দিচ্ছি পার্শিয়ালি দিচ্ছি, কি আমাদের প্রোডাক্টটা পার্শিয়ালি মানে কি একটা একটা করে দিচ্ছি, কিন্তু একবার এটা দিচ্ছি একবার এটা দিচ্ছি, পার্শিয়ালি কাজ করতেছি। রেডে কি করে প্যারালালি কাজ করে। ইনক্রিমেন্টালি কি এইটা শুরু হলে এইটাই কাজ করবো, অন্য কোনো কাজ করতেছি না। মানে ধরো আমি যখন লগ ইন ফেজ বানাবো তখন লগ ইন বানাবো, তারপর লগ আউট বানাবো, তারপরে এইটা বানাবো ওইটা বানাবো, আমি একটা কাজ একবারে করতেছিলাম। বাট রেডে কি করে পার্শিয়ালি কাজ করে, একটা গ্রুপ লগ ইন বানায় একটা লগ আউট বানায়, একটা গ্রুপ ধরো তোমার ফুড অ্যাপে অন্য পার্টস পাতি বানায়, সো প্যারালালি কাজ হয়। সো কোনো কোয়েশ্চেন নেই প্যারালালি ওয়ার্ডটা পাও বলে দিবা এটা রেড। আর একটা ইম্পর্টেন্ট 90 ডেজ, এই যে রেড মডেলে একটা কথা আছে,
যে আমার ফুল ফাংশন সিস্টেম 90 দিনের মধ্যে দিতে হবে। সো যদি কখনো বলে যে দ্রুত, আমাদের একদম দ্রুত সফটওয়্যার লাগবে, কোশ্চেন আমি উল্লেখ করা থাকে যে ফাস্ট ডেলিভারি দ্রুত লাগবে 90 ডেজ, এই কথাগুলো দেখলে আমরা বলবো এটা রাইট। এই আসলে আমাদের এমসিকিউ পার্টটা, এই চারটা দাগ করে রাখছি না, চারটা তোমার এমসিকিউ তে আসবেই আসবে, আমার কথা মিলায় নিও। তোমাকে কি বলা থাকবে, যে তোমাকে বলে দিবে যে ইউজার ইন্টারঅ্যাক্ট কোন ফেজে হয়, ইউজার ডিজাইন ফেজে হয়, প্রোগ্রাম অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোন ফেজে হয়, কনস্ট্রাকশন ফেজে হয়, কাট ওভারে হয়। রেড কিছুটা তোমার রেডের ক্ষেত্রে যেমন দেখো এগুলোর ক্ষেত্রে চিত্র টিচ রাখা লাগে না, রেডের ক্ষেত্রে কিন্তু জাস্ট চারটা পয়েন্ট, চারটা পয়েন্ট মুখস্থ রাখবা। দেন যদি কোশ্চেনে বলে বলবা উদ্দীপকে এই পয়েন্ট গুলো বলা ছিল, আর রেডের এইসব এইসব ক্যারেক্টারিস্টিক আছে এবং তাই এগুলা মেনে ছিল, রাইট রেড। আমাদের সময় রেড নিয়ে একটা কোশ্চেন আসছে, বলছিলাম না 15 মার্কের একটা কোশ্চেন আসে রেড নিয়ে আসলো, দেখো সাধারণ তুমি কয়টা সিনিয়র বলে দিলে ইজি মার্ক। সো সবটার ক্ষেত্রে মার্ক তোলা আসলেই অনেক ইজি, এখানে উল্লেখ করা আছে, অবশ্যই পড়বা। যেমন যে আমি বলেও দিয়েছি এখানে ওয়াটারফল ঝর্ণার মতো, একবার নিচে নামলে আর উপরে ওঠা যায় না, রিকোয়ারমেন্ট ফিক্স। ভি মডেল এখানে কোডিং করার সাথে সাথে টেস্টিং করা হয়। ইনক্রিমেন্টাল একবারে সব না বানিয়ে ছোট ছোট পার্ট বানানো হয়, 90 দিনের মধ্যে দ্রুত কাজ করা হয়। এইবার এই যে আর ইউপি, এই পার্টটা তোমাদের আসে, তোমার এখানে কি মনে রাখবা, দেখো কনস্ট্রাকশন পার্টে সবচেয়ে বেশি ইমপ্লিমেন্টেশন হয়, এই যে যেগুলো সবচেয়ে বেশি দাগ দেওয়া না, যেমন এই পার্টটা দেখো ট্রানজিশন সবচেয়ে বেশি কোথায় হয়, ডেভেলপমেন্টে। ইলাবোরেশন সবচেয়ে বেশি কোথায় হয়, রিকোয়ারমেন্ট গ্যাদারিং এর সময়। ইনসেপশন সবচেয়ে বেশি কোথায় হয়, বিজনেস মডেলিং এর সময়। এই যে যেসব পার্ট গুলো সবচেয়ে বেশি বেশি, এগুলো একটু নোট ডাউন করবা, এগুলো তোমার এক্সামে এমসিকিউ আকারে আসে। আর ইউপিও কিন্তু একটা মডেল, সে মডেলের নাম কি, রেশনাল যে আর ইউপি, এটা হলো রিক্স মডেল, এটা রিক্স অ্যানালাইসিস করা হয়। এমসিকিউ তে বলে দেয় যে রিক্স অ্যানালাইসিস জন্য কোন মডেল ইউজ করা হয়, লিখে দেবে আর ইউপি। ওকে, দেন আরো কিছু কথা আছে, রিস্ক প্রোফাইল, যেমন ওয়াটারফলে অনেক হাই রিস্ক, কজ কি একবার কাজ শুরু হলে থামে না, তোমার একটা ফেজ কমপ্লিট করে হয়, যদি ওই ফেজে কোনো এডিট করা হয় আবার শুরু থেকে কাজ করতে হয়, হাই রিস্ক। লো রিস্ক কোথায়, ইনক্রিমেন্টালে, একটা কাজ শেষে ফিডব্যাক নিচ্ছি, এই দেখো একটা কাজ শেষে আমি স্যার থেকে ফিডব্যাক নিচ্ছি, তারপর আরেকটা কাজ শুরু করতেছি, ফর রিস্ক আর লো। এই তো, এখন তোমাদের এক লাইনে সব, প্রোটাইপ মানে ডেমো, ইনক্রিমেন্ট মানে পার্ট, রেড মানে ফার্স্ট, আর ইকো মানে স্মার্ট এন্ড আইটারেটিভ, ওয়াটারফল মানে ফিক্স। মনে রাখবা ফর এমসিকিউ এন্ড আদার স্টাফস। এই তো গেল সফটওয়্যারে এই পার্টটা। এখন চলো শুরু করা যাক একটা ইম্পর্টেন্ট স্লাইড, এইটা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, এটাও একটা 7টা ফেজ, এটা মেন পড়াশোনা কি, এই 7টা ফেজ। এই 7টা ফেজ কিভাবে মনে রাখবো, চলো আবারও পড়ে আসি, মেন থিওরি পার্টটা পড়ে আসি, যেটা আমাদের ওবি পার্টে অনেক সময় আসে বা মেন এক্সামেও আসে। একটা সিনিয়র দেওয়া থাকে, সিনিয়রতে তোমাকে বলে দিবে আচ্ছা এখানে কোন ফেজ গুলো নিয়ে কথা বলছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এ, তোমাদের তখন খালি সেই 7টা ফেজে 3-4টা নিয়ে কোশ্চেনে বলা থাকবে, সে 3-4টা আইডেন্টিফাই করে সে 3-4টা নিয়ে বললেই 15-15। চলো এবার এই জিনিসটা পড়ি আবার আমাদের সে একটা গল্পের মাধ্যমে। ওকে, লেটস স্টার্ট আওয়ার টপিক। আচ্ছা, একটা গল্প আমরা শুরু করি, ঠিক আছে। ধরো আবারও এখন আমরা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং পড়তেছি, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং মানে কি, অবভিয়াসলি রিকোয়ারমেন্টের কাহিনী। রিকোয়ারমেন্ট আমরা যে রিকোয়ারমেন্ট গেদার করব, রিকোয়ারমেন্ট এটা নিয়ে সকল কথাবার্তা, সো রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। এখন আমি তোমাকে বললাম শোন আমাকে একটা পোর্টাল বানিয়ে দে, স্টুডেন্ট পোর্টাল, তোমাকে জাস্ট বলছি পোর্টাল বানাবা। এখন এই পোর্টালের জন্য তুমি রিকোয়ারমেন্ট গ্যাদার করবা কিছু ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে। কিভাবে করবা, তো প্রথমে তুমি এই পোর্টাল সম্বন্ধে কিছু আইডিয়া জোগাড় করবে না, যে পোর্টালে কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে, আমরা কি কি কাজ করতে পারি, এখানে কি কি থাকতে পারে। তুমি একটা জেনুইন আইডিয়া খোঁজা ট্রাই করবা না, যে পোর্টাল জিনিসটা কি। তুমি ইয়াবি পোর্টাল দেখবা, তুমি এবি পোর্টাল দেখবা, তুমি আইবি পোর্টাল দেখবা, তুমি নর্থ সাউথের পোর্টাল দেখবা, তুমি কি আইডিয়া জেনারেট করতেছো না। সো এটা একটা আইডিয়া কথা আসলে কেমনে হয় তো জানি না, এই যে
আইডিয়া। সো প্রথম পার্টটা গেল, আমরা প্রজেক্টে আইডিয়া করলাম, লিখ। পরে আমরা ফেসবুলার শুদ্ধ নাম শিখবো, আগে আইডিয়া লিখলাম। দ্বিতীয় কাজ, এখন তুমি কি করবা? আইডিয়া তো জোগাড় করে ফেলছো, এখন তুমি কি করবা? রিকোয়ারমেন্ট কালেক্ট করবা। প্রথমে কাস্টমারকে বলবা, স্যার আপনার এখানে কি কি লাগবে। দেন তুমি কিছু ইউজারকে জিজ্ঞেস করবা, স্যার আপনাদের কি কি হলে ভালো হবে। তো তুমি দুই তিনটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলা, তুমি তোমার পোর্টাল থেকে কি চাও। স্যারদের জিজ্ঞেস করলো, স্যার আপনারা পোর্টাল থেকে কি চান। ইয়ারবি ম্যানেজমেন্টকে জিজ্ঞেস, স্যার আপনারা কি লাগবে। এই যে তুমি তাদের কথা শুনতাছো, আলোচনা করতেছো, সো এই পার্টটাকে ধরলাম নিচ্ছে রিকোয়ারমেন্ট গ্যাদারিং করতেছি। সমস্যা। সো আমরা কি পার্ট করতেছি? রিকোয়ারমেন্ট আমরা কাজ করতেছি, রিকোয়ারমেন্ট গ্যাদারিং করতেছি। আমরা এগুলা ভালো নাম একটু পরেই শুনবো। রিকোয়ারমেন্ট গ্যাদারিং। এবার দেখো, আইডিয়া জেনারেট করলা, রিকোয়ারমেন্ট গ্যাদার করলা। এবার তোমার কাজ কি? এখন ধরো তুমি তো ভালো অনেকগুলা রিকোয়ারমেন্ট নিছো। তোমাকে ধরো স্টুডেন্ট তোমাকে 100 রিকোয়ারমেন্ট দিল, আমি সারা তোমাকে 100 রিকোয়ারমেন্ট দিল, ম্যানেজমেন্ট তোমাকে 100 রিকোয়ারমেন্ট দিল। এখন এই রিকোয়ারমেন্ট গুলাতে ধরো 90টা ভালো রিকোয়ারমেন্ট, 10টা গার্বেজ। 40টা ভালো রিকোয়ারমেন্ট, সরি টিচাররা দিছে 80টা ভালো রিকোয়ারমেন্ট, 20টা গার্বেজ। ম্যানেজমেন্ট দিছে, ম্যানেজমেন্ট যেহেতু, তো 95% ভালো, 5টা গার্বেজ। গার্বেজ বলতে কি বোঝাচ্ছি? স্টুডেন্ট বললো কি, আমি পোর্টাল থেকে উবার বুক করতে লাগবে আমার, আমি ভার্সিটি আসলে উবার লাগবে, আমার পুরো সেই সুবিধা দিবে না। স্যাররা ধরো বললো, আচ্ছা এখানে একটা কাজ করব, কিছু একটা দিল আইডিয়া, আমি এজ স্টুডেন্ট থেকে বলতেছি। ম্যানেজমেন্ট এমন কিছু বললো যে আমার টাকার হিসাবটা এখান থেকে রেখা দিবে বা কিছু একটা দিবে, যাই হোক একটা একটা গার্বেজ কোনো রিকোয়ারমেন্ট দিল। সো স্টুডেন্ট বলতেছে আমি উবার ভাড়া করতে পারবো, আমি বাসা থেকে আমার লোকেশন দেখতে পারবো, অনেক রিকোয়ারমেন্ট সে দিল। সো এগুলা কি গার্বেজ রিকোয়ারমেন্ট না? এগুলো কি আমরা রাখতে পারবো? সো আমরা 10% রিকোয়ারমেন্ট কি বাদ দেওয়া ট্রাই করবো, এই 20% কে বাদ দিব, এই 5% কে বাদ দিব। এখন আমার তো এগুলো কি বলছে ভাবতাছি, গার্বেজ বের করতেছি, তাহলে আমরা কি করতেছি দেখো তো, এখানে বাছাই করছি না, বাছাই পর্ব। তো গেল, যে আইডিয়া পাইলা, রিকোয়ারমেন্ট গ্যাদার করলা, বাছাই করলা। এখন একটা কথা বুঝো, তুমি কাস্টমার, তুমি আমারে বলছো যে আমার উবার লাগবে। আমি তো একটা কর্মী সাধারণ, কি একটা সফটওয়্যার জগৎ একটা কথা আছে, কাস্টমার ইজ অলওয়েজ রাইট। কাস্টমার যদি বলে পোর্টাল লাগবে, তো লাগবেই। আমরা তাকে একটা আইডিয়া দিতে পারি, স্যার উবারটা না প্রয়োজন নাই। তো তুমি এখানে ওর সাথে কথা বলতে যাবা। তো কথা বলতে যাবা, কি করতে যাবা? তুমি নেগোসিয়েশন করতে যাবা। নেগোসিয়েশন করতে হবে, স্যার আপনি আমাকে এই যে 100টা দিয়েছেন তার 10টা ফালতু, এই 20টা ফালতু, এই 5টা ফালতু। তোমার নেগোসিয়েশন করতেছো, ও বলতেছে না 10টা ফালতু না, এর মধ্যে তোমার কুবার রাখতেই হবে। ও বলতেছে এইটা, এটা যুদ্ধ লেগে গেছে কাস্টমার ভার্সেস ইঞ্জিনিয়ার। এনে যুদ্ধ শেষে ইন দি এন্ড আমরা কিছু নেগোসিয়েবলে আসলাম। সে ঠিক আছে, 100টার মধ্যে আমি আপনার 95টা নিলাম, এটাতে 90টা নিবো, স্যার এটাতে 85টা নিবো। তো দুইজন একটা এঙ্গেজমেন্টে আছেন, ঠিক আছে ভাই, আমরা আপনার সাথে মিলিত হলাম, আমরা আপনার কথাগুলো মানলাম। সো নেগোসিয়েবল হয়ে গেল। এখন 7টা ফেতে 4টা শেষ, কিন্তু দেখো আইডিয়া করছো, রিকোয়ারমেন্ট গ্যাদার করছো, ছাঁটাই করছো, বসের সাথে কথা বলে, কাস্টমার সাথে কথা বলে সেগুলো নেগোসিয়েবল করছো। এখন কাস্টমার যদি তোমার 1 মাস পরে বলে, ওই বেটা আমার এখানে 100টা কইছিলাম, তুই বাদ দিলে কি লেগা। তুমি বললা স্যার, তুমি আবার এরকম ধরো বাটপাড়ি করে বললা, দূর স্যার আপনি আমারে বলছেন এখানে 60টা ছিল, তাই দেখো ছিল 95, তুমি বানাইছো 60, স্যারে বানাইছে 100। দুইজনই তো ভুল, অকাম টকাম করতেই পারো। তো অকাম টকাম যেন না হয়, তার জন্য আমরা একটা কাজ করি, সেটা হলো স্পেসিফিকেশন। স্পেসিফিকেশন মানে কি করি, আমরা ডকুমেন্ট বানাই। আমরা কি বানাই? ডকুমেন্ট বানাই, যে স্যার এই আপনারা এই পার্ট গুলা বলছেন, এই 95 পার্ট গুলো বলছেন, আপনিও রাজি, আমিও রাজি। এগুলো আমরা একটা ডকুমেন্ট সাইনিং করি, একটা বড় ফাইল বানাবে, এটা প্রজেক্টের ফাইল। সেটা হলো কি, সেটা হলো পিআরডি বা এসআরএস। আমরা কিন্তু মিলে পিআরডি নিয়ে কাজ করব, ল্যাবে টেবে প্রজেক্টের কাজে পিআরডি বানাই, মানে ডকুমেন্টেশনটা বানাই, যে আমার প্রজেক্টে কি কি থাকবে না থাকবে এই পিআরডি রিপোর্টে থাকে। পিআরডি, ঠিক আছে।
সো এই যে একটা ডকুমেন্টেশন বানাবো জানো, ইন ফিউচার কেউ কোনো বাটপাই না করতে পারি। তাহলে কি কি করলাম? আইডিয়া নিলাম, রিকোয়ারমেন্ট গ্যাদারিং করলাম, রিকোয়ারমেন্ট গুলো ছাঁটাই বাছাই করলাম, স্যারদের সাথে কথা বললাম যে বস এগুলো এগুলো বাদ দিব, তারা নেগোসিয়েশন করে একটা পার্টে আসলাম, সেগুলো আমরা এখন ডকুমেন্ট করে ফেললাম। ভালো কথা, ডকুমেন্টটা করছো, এই ডকুমেন্টটা কি আমার সাইন করার দরকার আছে না? তুমি তো সাইন করা নেই, ডকুমেন্ট খালি বানাইছো। সো ডকুমেন্ট এখন ভ্যালিডেশন করবা, কোম্পানির লোকও সাইন করবে, আবার তুমি এই যে তোমার এই শেয়ার হোল্ডারের কাছে পাঠাবা, স্যার দেখেন আপনার রাজি কিনা, দেন তারা সাইন টাইন পাঠ করে ভ্যালিডেশন দিয়ে দিল। এইবার লাস্টে কি আসে? ভ্যালিডেশন শেষ, কাগজটা কি এখন আমি ফালাই দিব ডাস্টবিনে নাকি ফালাই দিব? না, কিন্তু আমি এগুলা ম্যানেজ করে রাখবো, এবং এই জন্য একটা ম্যানেজমেন্ট টিম রাখবো, যে ম্যানেজমেন্ট আমাকে, ধরো আমার তো ধরো একটা প্রজেক্ট বানাইতে ধরুন তো 100-200 না, হাজার হাজার প্লাস প্লাস রিকোয়ারমেন্ট থাকে। এখন এজ আ ডেভেলপার আমি কোনো কিছু ভুলতে পারি, ম্যানেজমেন্ট টিমের কাজ হলো এই প্রত্যেকটা রিকোয়ারমেন্ট যেন ইনশিওর হয় সেগুলো দেখা। সো এই তো ছিল আমাদের রিকোয়ারমেন্ট এর 7টা ফেজ। গল্পে গল্পে পড়লাম, চলো এই গল্পগুলো পড়ার মধ্যে এখন এগুলো আসল নামগুলো জানি। প্রথম পার্ট কি ছিল? আইডিয়া না, এইটাকে অফিসিয়াল ভাষায় বলা হয় ইনসিপেশন, সরি সরি সরি, ইনসেপশন, ইনসেপশন, ইনসেপশন বলা হয় আইডিয়া জেনারেট করাটা। এই যে রিকোয়ারমেন্ট গ্যাদারিং করেছিলে না, এটাকে বলা হয় এলইসি, এলিসিটেশন, এলিসি, এলিসিটেশন, এলিসিটেশন এটাকে বলা হয়। সো তোমাকে যে বলবে এমসিকিউ তে বলে রিকোয়ারমেন্ট গাদা হয় কোন ফেসে, এলিসিটেশন। এখন প্রথমেই তো এটা বলে মাথায় আসছো না, সো আগে তোমরা গল্প আকারে সাজা নিবা, পরে ওটাকে আপডেট করে নাম দিবা। বাছাই পর্ব, বাছাই পর্বর নাম হলো এলাবোরেশন, এলাবোরেশন। আর বাকিগুলো ঠিকই লিখছে, নেগোসিয়েশন, স্পেসিফিকেশন, ভ্যালিডেশন, ম্যানেজমেন্ট। এই যে 7টা ফেজ, একটা থিওরি পূর্ণমার্ক হয় ওবিতে আসে, কিংবা পূর্ণমার্কের কোশ্চেনে আসে। এটা সুন্দর মতো বুঝে এই পার্টগুলো মুখস্থ রাখবা। সো কোশ্চেন থেকে বুঝবা তোমাকে কোন 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 ফেজ নিয়ে কথা বলতে বলছে। যেমন আমি বললাম যে আছো একটা সফটওয়্যার বানাই যা পুলিশকে হেল্প করবে চোর ধরতে। তো আমি কিছু তোমাকে আইডিয়া দিলাম, তারপর বললাম পুলিশ নেতাদের কাছ থেকে যায় ওই রিকোয়ারমেন্ট জানবো, লেজিসলেশন। তারপর কিছু রিকোয়ারমেন্ট বাদ দিব, এলাবোরেশন। তারপর নেগোসিয়েশন করলাম। তারপর আমি করলাম কি, যে ডিরেক্ট ভ্যালিডেশন করলাম, দেন আর কোনো কাজ করলাম না। তাহলে এই 5টা নিয়ে কথা বলা হয়েছে, কোশ্চেনে উল্লেখ করে দিবে। মানে কোশ্চেন পরে বুঝতে পারবা। অনেক সময় বলবে কি ইলাবোরেশন করেই নেই, ডিরেক্ট কে বলছে শেয়ার হোল্ডার থেকে জিনিসপাতি নিয়েছে, দেন কাজ শুরু করে দিছে। তার মানে কি এলাবোরেশনে করে নাই, নেগোসিয়েশনে করে নাই, স্পেসিফিকেশনে করে নাই। সো এই যে পার্ট গুলা বাদ। সো তুমি বলবা কোশ্চেন এখানে 2টা কথা বলা আছে। মেন কথা এই 7টা পার্ট আমাদের শূন্য মতো মাথায় রাখতে হবে। তো যেহেতু থিওরি পার্ট গুলো আমরা কভার করলাম, চলো এবার দৃষ্টান্ত জানি, এবং দৃষ্টান্ত এমসিকিউ জেনে আসে। চলো স্টার্ট করা যাক। অনেক বড় একটা স্লাইড, ইম্পর্টেন্ট একটা স্লাইড। সো সবটাই পড়বো, এটা এমসিকিউর জন্য বলো, কুইজের শর্ট কোশ্চেনের জন্য বলো, খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড। আচ্ছা, সো রিকোয়ারমেন্ট কি, সফটওয়্যার কি করব, ইউজার কি চায়, যে ফুট অ্যাপ বানাতে কি লাগে, সেগুলোই তো আমাদের রিকোয়ারমেন্ট, তাই না? আচ্ছা, তারপর এই যে রোল অফ রিকোয়ারমেন্ট, এই যে 7টা ফেজ আমরা সুন্দর করে, এই 7টা কেস দিয়েছি, 7টা ফেজ মনে আছে প্রথমে পড়ছিলাম, ডিজাইনিং। তারপর তোমার এই যে এই যে কি কি এখানে অনেক ভিন্ন ভিন্ন নাম দেওয়া আছে, কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই। ইএসডিএলসি ফেজ গুলো না এক এক জায়গায় এক এক নামে পরিচিত, কিন্তু দিন শেষে সবগুলো এই একটাই পরিচিত থাকে, প্ল্যানিং, রিকোয়ারমেন্ট, ডিজাইনিং, ডেভেলপমেন্ট, টেস্টিং। এই যে 7টা। সো কখনো যে এই জায়গা দেখে কনফিউজ করো না, ভাই এখানে কম কেন, এসডিএসসি 7টা এক্সেস, তাহলে বিভিন্ন বইয়ে বিভিন্ন কথা বলা আছে, এই তো। আচ্ছা, এই শিডিউলটা মনে রাখবা যে রিকোয়ারমেন্টকে কয় ভাগে ভাগ করা হয়, বিজনেস রিকোয়ারমেন্ট, ইউজার রিকোয়ারমেন্ট, সফটওয়্যার রিকোয়ারমেন্ট। সফটওয়্যার রিকোয়ারমেন্ট আবার 2 টাইপের, ফাংশনাল, নন ফাংশনাল, ডোমেন। প্রকারভেদ গুলো মনে রাখবা, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর যে ইউজার নিড ভার্সেস সিস্টেম রিকোয়ারমেন্ট। এই যে তোমার ইউজার নিড বলতে কি বোঝাচ্ছে, যখন একটা কাস্টমার তোমাকে তার প্রয়োজনগুলো বলে, সে কিন্তু তোমাকে স্পেসিফিক বলে না, সে বলে আমার এটা হইলে ভালো হইতো, এমন এমন করতাম আরো ভালো হইতো, সেটা ব্রড জেনারেল কথাবার্তা বলে। সেইটা আমরা কি করি, স্পেসিফিক এন্ড মেজারেবল করে একদম শর্ট ফর্মে নিয়ে আসি।
যেমন যেমন দেখো, টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউজার এক্সপেক্ট, ইউজার নিডটা কেন প্রয়োজন, ইউজারের কি লাগবে তার জন্য, আর সিস্টেম রিকোয়ারমেন্ট কেন প্রয়োজন, সিস্টেমকে গাইড করার জন্য। এই যে পার্থক্যগুলা, এগুলো মনে রেখো, এগুলো এক্সামের জন্যই আসে। এইবার চলে আসি ইম্পর্টেন্ট টপিক, ফাংশনাল রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। ওকে, তাহলে আমি একটা জিনিস দেখাই। আচ্ছা, আমি তোমাদের কি দেখাতে যাচ্ছি সেটাকে কিন্তু বুঝায় নি। রিকোয়ারমেন্ট আর টু টাইপ, ফাংশনাল রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। এইটা বুঝার আগে তো তোমাদের একটা জিনিস দেখাই, একটু শো অফ করে দিই কি বলো। এইটা ছিল আমার সিসাব প্রজেক্ট, ঠিক আছে? দেখো, এইটা হলো আমার সিসাব প্রজেক্ট। সো এই যে প্রজেক্টে ধরো আমি এখন বলতেছি কি, আমার একটা অ্যাডমিন অ্যাক্সেস লাগবে, আমার একটা পোর্টাল ম্যানেজমেন্ট লাগবে, আমার একটা পেট রিভিউ লাগবে, আর আমার এগুলো একটা ডক্টর লিস্ট লাগবে। সো এগুলো আমার একটা আসতেছে। সো এগুলো আমার রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে। এগুলো কি একটা ফাংশনস না, ফাংশনাল রিকোয়ারমেন্ট। এখন একটা জিনিস বুঝো, তুমি ইউজার নেম লিখতেছো, ধরো আমি লিখলাম আশিক, পাসওয়ার্ড মনে নেই সাধারণ। এই যে আমি এই যে একটা জিনিস দিলাম, and এইটা যে কাজ করতেছে যে কিছু নন ফাংশনাল, যেমন আমি তোমাকে যদি দেখাই, দাও মেম্বার পোর্টালে, এই যে আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। যখন তুমি একটা অ্যাকাউন্ট ধরো ক্রিয়েট করতে চাও, তুমি কি ফুল নেম লেখো আশিক, ভালো কথা, তুমি ইউজার নাম দিলা যে আশিক, তারপর সামথিং দিলা, ইমেল অ্যাড্রেসের কথায় আসি। এখন তোমাকে কি, তোমার যে ধরো তোমার যে কাস্টমার, সে কি বলে দিবে যে ইমেল লেখার সময় আশিক থাকতে হবে, @gmail এর পর ডট থাকতে হবে, কমও থাকতে হবে, না হলে হবে না? এগুলোকে তোমাকে বলে দিবে? এটা তো বলে দিবে না। তো যেগুলো এই যে ফাংশনের বাহিরে যা থাকে, যা ফাংশনকে হেল্প করে, সে নন ফাংশনাল রিকোয়ারমেন্টের আন্ডারে পড়ে, সে আমাদের কাজ করতে করতে নিয়ে আসতে হয়। যেমন ধরো র্যান্ডম দেই, কিছু একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিই, র্যান্ডম একটা নাম্বার দিলাম, সেট পাসওয়ার্ড দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম, হোম অ্যাড্রেস দিলে মনে করুন একটা ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। এই দেখো, ইউজার নেম অ্যাকাউন্ট আছে, অন্য কিছু দাও, এই যে ডেটাবেস থেকে চেক করবে যে সেম ইউজার নেম আর আসতে পারবে না। এই যে ব্যাপারগুলা, এইগুলাই হলো আমার নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। তো ফাংশনাল রিকোয়ারমেন্ট কি, যেগুলো আমরা ফাংশনালি কাজ করি, এগুলো আমাদের কাস্টমাররা বলে দেয়। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি, এই যে যে ভ্যালিডেশন, এই ভেরিফিকেশন গুলো, এগুলা। এটা অন্য একটা ইউজার নেম দিই, আশিক 123, আশিক 123, চলো ক্রিয়েট অ্যাকাউন্ট দিই। দেখো এই ইউজার নেমও আছে, আল্লাহ খুদা। তাহলে আমরা যে একটা ইউজার নেম দিই, 4545। দেখো মেলা সমস্যা। এখন কি করতে পারি, একদম শর্টকাটে কিছু একটা করি, সবকিছুই দিয়ে রাখছি। চলো একটা নতুন নাম দিই, কি নাম দিই, জিরো, জিরো। করে কোন একটা সমস্যা করে রাখছি, সরি ফর দ্যাট। এই জন্য করে আমার এখানে কাজ করতেছে না। আশা করি কোডটা পরে ফিক্স করা হবে। সো এই তো, মানে আশা করি বুঝতে পারছো যে কাজগুলা কি। যেমন ধরো তুমি ধরো অ্যাডমিন, অ্যাডমিন তুমি প্রবেশ করবা, ঠিক আছে? অ্যাডমিন তুমি প্রবেশ করলা। এখন এই যে লগ ইন বাটনে ক্লিক করার পরে এই ফেসটা তোমার আসতে কয় সেকেন্ড লাগছে? 1 সেকেন্ড। এখন ধরো এই ফেসটা আসতে লোডিং নিতে 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 অনেক টাইম লাগলো, এটা কি ভালো কথা? ধরো আমি ড্যাশবোর্ডে ক্লিক করবো, ড্যাশবোর্ডে ক্লিক করার পর ড্যাশবোর্ডটা যে 0.1 সেকেন্ডের মধ্যে আসতেছে, এটা ক্লিক করার পর 0.1 সেকেন্ডের মধ্যে আসতেছে। আবার আমি যদি এখন ব্যাক টু, যে সাথে সাথে চলে আসতেছে, যে টাইমিং এর যে ব্যাপার সেপার গুলা, এই সব কিছুই আসলে হলো তোমার নন ফাংশনের মধ্যে পড়ে। তাহলে আমি যদি কথাটা শিখতে চাই এখন, ঝামেলা। আরে আচ্ছা, তাই যদি আমি শিখতে চাই কি বলতে পারি, ফাংশনাল রিকোয়ারমেন্ট, তাহলে বুঝে গেছো, সিস্টেম বিহেভিয়ার বলে, ফাংশন গুলা বলে। সিস্টেম মাস্ট অ্যালাউ টু ইউজার টু লগ ইন, এগুলো ফাংশন। আর নন ফাংশনাল কি, যেগুলা পারফরমেন্স 1 সেকেন্ডের মধ্যে আসবে, ইউজারেবিলিটি, এগুলাকে বোঝায়। তো এগুলা নন ফাংশন কি, আমাদের নিজে থেকে এগুলা ক্রিয়েটেশন করে ঠিকঠাক রাখতে হয়। জিমেলে পাসওয়ার্ড হতে পারবে না, এভাবে শুরু হতে হবে, এগুলো সব নন ফাংশনের মধ্যে পড়ে। এইটাই এখানে সুন্দর করে বলা আছে, বা সুন্দর করে পড়ে ফর এক্সাম্পল, সরি ফর কুইজ এক্সামের জন্য, এমসিকিউর জন্য প্রিপেয়ার হয়ে যাবে। অনেক এক্সাম্পল এখান থেকে আসে। এই যেমন দেখো, এই যে এনএফআর এর কিছু ক্যাটাগরি আছে, এটা মনে রাখবা, পারফরমেন্স,
এই যে সিস্টেম ক্যান শেল 1000 ট্রানজাকশন পার সেকেন্ড। তুমি যখন তোমার রেজিস্ট্রেশনের সময় ঢুকো, তোমার কি একসাথে একসাথে 4000 5000 পোলাপান আমরা লগ ইন করি না, সেই জন্য হ্যান্ডেল করতে পারে। এখন ধরো 2 জন লগ ইন দিলা, সিস্টেম ক্র্যাশ খেয়ে গেল, ভালো সিস্টেম বলবা? বলবো না খারাপ সিস্টেম। সো কি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট দুর্বল। এই যে একসাথে 90% কি এই যে এটা কি রিয়েলিটি রিলাইবিলিটি রিলাইবিলিটি এটা ফাইনালি তোমার যে টপিকের মধ্যে পাবা। এটা মানে কি বোঝায়, সিস্টেম 99% সময় জন্য ভালো থাকে। মানে একটা সিস্টেম যদি অলওয়েজ ক্র্যাশ থাকে, যেমন যে আমাদের এইচএসসির সময় যখন আমরা এই দেখতে চাই, রেজাল্ট দেখতে চাই, সিস্টেম ক্র্যাশই পড়ে থাকে। আমরা কি বলি ভালো সিস্টেম? ওই সিস্টেম যদি ক্র্যাশ না থাকে, সবসময় অ্যাভেলেবল থাকতো, ভালো সিস্টেম বলতাম। সেটা ভালো সিস্টেম 99% সময় ভালো থাকে, 100% দেওয়া সম্ভব না। স্কেলেবিলিটি, সিকিউরিটি, ইউজিবিলিটি, এই যে এই টার্ম গুলো মনে রাখবা। যদি তোমাকে কখনো কোনো শর্ট কোশ্চেনে কুড়ির সময় 5 মার্কের কোশ্চেন দিয়ে বলে যে তোমার ইনাফার এক্সপ্লেন করো, সুন্দর করে বলবা নন ফাংশনাল রিকমেন্ড কি, দেন এই ক্যাটাগরি বলে দিলে 5 মার্ক তোমার হাতে। রিকমেন্ড নিয়ে কথাবার্তা তো বললামই, এই যে এখানে সবকিছু উল্লেখ আছে, দেখে নিও, বুঝে যাবা। ইংলিশে অনেক কিছু বলছে, সেগুলো আমিও তোমার জন্য বাংলায় এক্সপ্লেন করা আছে নিচের দিকে, তো প্যারা নাই ছিল। আচ্ছা, এখন এগুলো কথাগুলো আসে কি কি বলছে। আমরা কি জানি ইনসেকশন মানে কি, আইডিয়া জেনারেট করে, এই যে আইডেন্টিফাই দি ইনিশিয়াল আইডিয়া। তারপর কি ইনিশিয়েটেশনে কি করে, রিকমেন্ড কালেক্ট করে, কাদের থেকে কালেক্ট করে, এটা কোশ্চেনে আসে। ফ্রম স্টেক হোল্ডার অ্যান্ড এই যে রিকোয়ারমেন্ট ডিউরিং ইনসেকশন রিকোয়ারমেন্ট আর গেদার ফ্রম স্টেক হোল্ডার্স। এক্সামে আসবেই আসবে। আরেকটা আসবে কি, রিকোয়ারমেন্ট গ্যাদারিং করার মেথড গুলা কি, ইন্টারভিউ, সার্ভে, ওয়ার্কশপ। ধরে নাও 2টা এমসিকিউ তোমরা পাইছো। এরপর ইলাবোরেশন মানে কি, ক্লিয়ার করা, আমরা যা নিছি তার মধ্যে কি ছাঁটাই করা। নেগোসিয়েশন মানে কি, আমরা স্টেক হোল্ডারের সাথে কথা বলে যেগুলো অপ্রয়োজন সেগুলো বাদ দিব। স্পেসিফিকেশন কি, এই যে এসআরএস পিআরডি দিয়ে আমরা ডকুমেন্টেশন করব। তোকে বলতে পারে ডকুমেন্টেশন করা হয় কোন ফেসে, স্পেসিফিকেশন ফেসে। ভ্যালিডেশন করা হয় কি কি পদ্ধতিতে, রিভিউ ও প্রোটোটাইপিং করে। এই এমসিকিউ গুলো একটু খেয়াল রাখবা। আর ডিসিশন ম্যানেজমেন্ট, এই তো। এখন কিছু চ্যালেঞ্জেস গুলো আমাদের মধ্যে আছে। রিকোয়ারমেন্ট চ্যালেঞ্জের মধ্যে অনেক চ্যালেঞ্জেস আছে, সেগুলো হলো স্কোপ ক্রিপ, রিকোয়ারমেন্ট বাড়তেই থাকে, কমিউনিকেশন গ্যাপ, এগুলো হলো এক একটা চ্যালেঞ্জেস। স্কোপ ক্রিপ বলতে কি বুঝাইছে, ধরো তুমি এমন একজনের সাথে কাজ করতেছো, দোস্ত আমার আজকে এটা লাগবে, আরে আমার ধরো তোমাকে বলছে একটা প্রজেক্ট বানাইতে, ও প্রথম দিন এসে বললো এই এই জিনিসটা দিতে, হঠাৎ করে 7 নম্বর দিন এসে বললো কি এই রিকোয়ারমেন্ট গুলো চেঞ্জ কর। এটা প্যারা না, যে রিকোয়ারমেন্ট গুলো বাড়তেই থাকে, ব্লু কালার কে রেড কালার বলো, এগুলো হলো স্কোপ ক্রিপের অংশ। তো তোমাকে সিনিয়র বেস যদি এমসিকিউ দেয়, সিনিয়রটা বুঝে তোমাকে দেখাতে হয় এটা স্কোপ ক্রিপকে ইন্টিগ্রেট করছে। আর কিছু কথা, ও এই যে আরেকটা এমসিকিউ পার্ট আমরা চলে আসছি, বোয়েমস ল। বোয়েম কি বলে শোনো। ধরো তুমি একটা প্রজেক্ট বানাচ্ছ, যেমন এই যে আমার প্রজেক্ট একটা আমরা একটা বাগ দেখলাম, এই বাগটা যাইতে এখন আসছে না, আমার ঠিক করতে 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে, কজ আমার প্রজেক্টটা এখন বিশাল। সো যত পরে তুমি বাগ ফাইন্ড আউট করবা, তোমার প্রজেক্টে তত বেশি কস্ট হবে, তত বেশি টাইম যাবে। এই বাগটা যদি আমি কোডিং এর সময় ধরে ফেলতাম, আমাকে এত কষ্ট হতো এখন? হতো না তো। ওয়েম এটাই বলছে যে তোমার দি লেটার আ সফটওয়্যার ফ্ল ডিসকভার দি ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, দি মোর এক্সপেন্সিভ ইট শুড বি ইট ইজ টু সলিউশন। যত পরে তুমি ইরোর পাবা, তত পরে তোমার টাকা পয়সা, সিস্টেম কষ্ট সব বাড়বে। বইয়ে এই কথাটা বলছে, এক্সামে চলে আসে। লেটার দিয়ে বাড়তিস কষ্ট তত বেশি। বোয়েমস ল, গ্রাফ ওই মনে রাখার দরকার নেই, উদয় আইতো না। জাস্ট আসবে কি আমাদের এই যে এই ব্যাপারটা এমসিকিউ আকারে। ইউজার স্টোরিজে কিছু কথাবার্তা বলা আছে, এই যেগুলো এখন এমসিকিউ জন্য আসে, হালকা রিডিং দিও, এগুলো যেহেতু রিডিং পার্ট, তখন বোঝানো কিছু নাই, তাই স্কিপ করছি। আর লেখাও আছে তোমাদের জন্য, আশা করি এগুলো দেখে নিলে সবটা হয়ে যাবে। সো মেইন পার্ট গুলো কমপ্লিট করা হলো, রিকমেন্ড ফেস আর এই পার্ট গুলো। আরো অনেকগুলা পার্ট আছে, যেমন অ্যাজাইল সফটওয়্যার নিয়ে কথা বলা লাগবে আমাদের। যে আমরা তো তোমার যে সফটওয়্যার গুলো দেখছি সেগুলো কি রিকমেন্ড ফিক্স ছিল, ওল্ড ছিল। এছাড়াও আরো কিছু মেথড আছে, যেমন তোমার এই যে এক্সট্রিম প্রোগ্রামিং, এক্সপি। এটা আমাদের তোমার লাস্টের দিকে কুইজে আসে যে এক্সপি কাহিনী কি। এই যে একটা চিত্র আছে, এটা বুঝাবো, মানে এই একটা মডেল, দেখো এটা মডেলের চিত্র বিশাল বড় না, ব্যবহার কি হবে, সুপার ইজি। এগুলা এক্সপি একটা আছে। তারপর ধরো স্ক্রাম মডেল আছে, এই যে 3টা মডেলের কথা বলছিলাম, এক্সপি, স্ক্রাম। স্ক্রাম বর্তমানে বেশি ইউজ করা হয়। স্ক্রাম মডেল দেখতে কেমন, এই টাইপের,
আমরা আমাদের প্রজেক্ট স্ক্রাম ইউজ করছিলাম। এই পার্টগুলো তোমাদের একটু দেখাবো। আর ডিএসডি এইটা, বাট আজকে এই পর্যন্ত রাখতে হচ্ছে। সরি ফর দ্যাট, কজ একটু রোজা আছি, আসলে রোজা। সো যার কারণে অনেকক্ষণ ধরে সকালে ডিভাইসটা শেষ করাচ্ছি। না করালে এখন সম্ভব হবে না আর কি, কজ আমার এই সেমিস্টার ওয়েব টেক, কম্পাইলার, গ্রাফিক্স, এসকিউটি আছে, যেগুলো নিয়েও আমাকে পড়তে হবে, ভিডিওস বানাতে হবে ফর ফ্রেন্ডস এর জন্য। তো আর সফটওয়্যারে তোমরা অনেকেই বলতেছিল, সো অল্প কিছু তোমার জন্য, অল্প কিছু কুইজের জন্য অন্তত ফার্স্ট কুইজ প্রিপারেশন করতে পারো, ততটুকু আমি পড়ায় দিলাম। কজ প্রথম কুইজে তোমাদের এই প্রথম 3টা স্লাইডই আসে। 3টা স্লাইড থেকে কি কি তোমাদের পড়তে বললাম, এইচডিএলসি ফেস। এই স্লাইড থেকে তোমাদের আমি কি কি পড়তে বললাম, মেইনলি তোমাকে পড়তে বলছি কোথায় কোথায় 7টা ফেস, কোথায় ইনসিবিশন সহ, এই যে 7টা ফেস। আর আর ওইখানে তুমি কি পড়বা, 5টা মডেল, ওয়াটারফল, ভি টাইপ, ওগুলো পড়বা। প্রথম কুইজ তোমাদের এখানে কাভার আপ হয়ে যাবে আশা করি ভাইয়া। এছাড়া বাকি সবকিছুই দিব, পড়তে থাকো। আর যেহেতু একটা থিওরিটিক্যাল কোর্স, আমি ট্রাই করছি তোমাদের বোঝানো যেভাবে আমি নিজে পড়েছিলাম। তো তোমার যদি কোনো সাজেশন থাকে যে ভাইয়া এগুলো একটু ওভাবে পড়ালে ভালো হতো, বা এগুলো একটু ওভাবে লাগবে, আমাকে অবশ্যই জানাবো। থিওরিটিক্যাল কোর্স অবভিয়াসলি পড়ানোর অনেক মেথড থাকে, যেমন আমি গল্পতে পড়াতে ভালোবাসি। যেমন তোমাদের যখন আমি রিকমেন্ড ইঞ্জিনিয়ারিং গল্প বললাম, আবার ধরো প্রজেক্টে গল্প বললাম, তোমরা এটা বুঝতে পারলা। তো এই ধরনের পড়াতে ভালোবাসি। তো তোমাদের কোথায় সাথে অবশ্যই আমাকে বলবা। আর সরি, আজকে এতটুকু শেষ করতে হচ্ছে, পুরোটা শেষ করতে পারছি না। একটু মানে কথা বলতে বলতেও ক্লান্ত, আর কিছুটা বোঝা লেগে গেছে। সো আরো কিছু ভিডিওস বানাতে হবে, আর কম্পাইলার এন্ড মাইক্রো প্রসেসর সেগুলো একটু কাজ করবো। সো দ্যাটস ফর টুডে। আশা করি নেক্সট সপ্তাহের মধ্যে একটা পার্ট নিয়ে আসবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। অ্যান্ড ভিডিওগুলো কোথায় পাবা সেটা একটু দেখায়নি, কারণ তোমরা অনেকেই কনফিউজ থাকো। ওকে, যে কথাটা ছিলাম যে তোমরা এই যা পড়াচ্ছি, যা নোটস গুলো তোমরা কোথায় পেতে পারো, বা ভিডিওটা কোথায় পেতে পারো, অনেকেই কনফিউজ থাকো। আর যেহেতু আমাদের এটা কুকিং চ্যালেঞ্জ, কোথায় গেলি, আরে, এই যে, যেখানে আমরা একসাথে রান্না করার সাথে সাথে আমাদের একাডেমিক কুকও করে থাকি। সো সুন্দর করে হোম থেকে প্লে লিস্টে আসবা। এখানে স্টাডি অফ লাইব্রেরিজ আছে, যেখানে প্রত্যেকটা কোর্সের ভিডিও ঢালাভাবে দিয়ে রাখছি। এছাড়াও আমি প্লে লিস্ট রাখাও দিয়ে রাখি। তো তোমাদের এখানে নতুন একটা প্লে লিস্ট বানিয়ে দিব, সফটওয়্যার প্লে লিস্ট। সেখান থেকে তোমরা সফটওয়্যারের ভিডিও অ্যান্ড পিন কমেন্টে অবভিয়াসলি ডাইভ লিঙ্কটা পাবা। এছাড়াও তোমরা আমাকে পার্সোনালি নক করতে পারো যদি কোনো তুমি না বুঝে থাকো। এনি টাইম, আই ডোন্ট মাইন্ড। এক্সাম টাইম রাত 3টা যদি নক দাও, and আমি জেগে থাকি, অবভিয়াসলি তোমাদের হেল্প করবো। অ্যান্ড কমেন্ট সেকশন তো আছেই। আর যে কোনো ধরনের ভিডিও আছে তোমরা চাইলেই দেখতে পারো। ট্রাই অ্যান্ড গুড লাক ফর ইউ গাইস। আর আমি আশা করি আমার টিমস আইডি আর মেসেজ আইডি দিয়ে রাখবো। যদি কোনো তোমাদের কোনো সমস্যা হয়, ফিল ফ্রি টু নক মি। আই এম অলওয়েজ ফর ইউ গাইস। অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর সময় পেলে আমার আম্মু হাতে বাকি রান্নাগুলো দেখো। দ্যাটস ইট। আর ভিডিও বড় করতে যাচ্ছি না। নেক্সট পার্ট নিয়ে দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট উইকে। তার পর্যন্ত আলবিদা।